আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারের টপিক হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনার বিজনেস প্রোডাক্ট কি আমাদের কম্পিটিশনের ভিড়ে হারিয়ে যাচ্ছে? বিশ্বের 90+ এর উপর প্রোডাক্ট জেনারেলি ফেল করে থাকে ডাটা ড্রিভেন ডিসিশন না নেওয়ার জন্য। আর অন্যদিকে অ্যাপল, টেসলা, ওপেন এআই, নেটফ্লিক্স বা যে কোনো ধরনের বিগ শট কোম্পানি ডাটাবেস বিজনেস ডিসিশন নেওয়ার জন্য একের পর একটা গেম চেঞ্জিং প্রোডাক্ট নিয়ে আসছে। 2025-এ আপনি আপনি আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি স্কিল আপগ্রেড করার কিন্তু সময় এখনই। শুধুমাত্র ডাটা ড্রিভেন ডিসিশন নিয়েই আপনি আপনার প্রোডাক্টের গ্রোথকে 5% ইনক্রিজ করতে পারেন। এটা স্টার্টআপ হোক বা বিগ কোম্পানি, সবাই ডাটা ড্রিভেন ডিসিশনস নিয়ে বিলিয়ন্স এর উপর ইনকাম করছে। এবং ডাটা যদি আপনি বুঝতে না পারেন, আপনার নিজের ইউজারকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার বিজনেসকে আপগ্রেড করা একটু টাফ হয়ে যাবে। এবং তার জন্যই আমাদের আজকের ইনডিপ ডিসকাশন আয়োজন করা হয়েছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে। আমাদের আজকের ডিসকাশন হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর থাকছেন শাকিব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফর কর্পোরেট স্ট্র্যাটেজি নগদ লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং আস টুডে। ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু আমাদের লার্নার্সদের জন্য বলবো যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময়ে আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। এবং তাছাড়া আপনাদের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য আমি একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন এবং আমাদের ক্যারিয়ার পাথ ডিটেলসও আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। ভাইয়া পারমিশন দিলে আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিব। বাট তাছাড়া ইন দ্য মিন টাইম আমরা চ্যাট বক্সটা ওপেন রাখবো, উইল পিক ইউর কোয়েশ্চেন্স ফ্রম দেয়ার, এবং শেষে একটা চেষ্টা করবো কিউএনএ সেশন রাখার। তো আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ এগেইন। আর শাকিব ভাই, ওভার টু ইউ। Thank you so much, Appu, for the introduction. Um, আমি শাকিক, আমি কারেন্টলি নগদ লিমিটেডে কাজ করছি ফর ওভার 4 ইয়ার্স। অ্যান্ড আজকের টপিকটা যেটা আপনারা শুনলেন বা যেটা কারণে আপনারা রেজিস্ট্রেশন করলেন এই ওয়েবিনারটা, সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো স্ক্রিন শেয়ার করার আগে অথবা প্রপারলি আমাদের এই ওয়েবিনারটা শুরু করার আগে যদি একটু কথা বলে নিই যে ডেটার ইম্পর্টেন্সটা কি অ্যান্ড হাউ ইট ইজ চেঞ্জিং লাইফ, রাইট? তো ধরেন আমি যদি এখন হাউ ইজ ডেটা রিলেটেড ইন মাই ডেইলি লাইফ, যদি এটা নিয়ে একটু কথা বলি রাদার দ্যান প্রোডাক্ট ম্যানেজমেন্ট অথবা প্রোডাক্ট অথবা ইন প্রপার প্রফেশনাল ক্যারিয়ার। ধরেন আমি যদি আমার ধরেন আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি অ্যান্ড আমি হচ্ছে এ প্লেস থেকে ব্র্যাক ইউনিভার্সিটি বি প্লেসে যাই, যাতায়াত করি রেগুলারলি, রাইট? তো আমি যদি প্রতিদিন দেখি যে আমার 3 থেকে 4টা রুট আছে এ পয়েন্ট থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, আমি প্রতিনিয়ত যদি এ রুটে যাই এবং এবং দেখি যে আমার এ রুটে যাতায়াত করতে ভাড়া লাগছে 200 টাকা, কথার কথা, এবং বি রুটে লাগছে 300 টাকা, বাট আমি যদি সি রুট দিয়ে যাই সেক্ষেত্রে আমার লেটস 100 টাকা লাগছে। সো আমি যদি একটা কুইক ক্যালকুলেশন করি যে আমার মাসে যদি 10টা ক্লাস হয়, আমি যাওয়া আসার কারণে আমার প্রতিদিন এ রুটে 400 টাকা, বি রুটে লাগছে আমার 600 টাকা এবং সি রুটে 200 টাকা। এটা যদি আমি 10টা ক্লাস 10 দিন যাওয়া আসা এভাবে ক্যালকুলেশন করি, দেখবো যে সি রুট আমার জন্য কস্ট ইফেক্টিভ। সো এইখানে আমি একটা কুইক সলিউশন নিয়ে নিতে পারি যে আচ্ছা, আমি তো সি রুটে গেলে আমার একটা সেভিংস হয় এবং এই সেভিংসটা আমি হয়তো লেটস 1,000 টাকা সেভিংস হয়, এই টাকাটা আমি অন্য জায়গায় ইউটিলাইজ করতে পারবো। So this is a simple example of how data is relevant in our daily life, and এভাবে কিভাবে ডেটা হচ্ছে আমাদের রেগুলার লাইফের যে ডিসিশনগুলি আমরা নিই সেটাকে প্রভাবিত করে বা সেটাকে অ্যাজ আ ক্যাটালিস্ট ভূমিকা রাখে। সো অবশ্যই বুঝতে পারছেন এখন যদি আমি প্রফেশনাল সাইডে চলে চলে যাই তাহলে এটা আরো কতটা সিভিয়ারলি ইম্প্যাক্ট ফেলতে পারে যখন আমরা রিগোরাসলি অথবা রিলিজিয়াসলি ডেটা নিয়ে কাজ করব। সো এইটা বলে আমি আজকের ওয়েবিনারটা শুরু করি। আমি একটু স্ক্রিন শেয়ার করে ফেলি অ্যান্ড আমাকে যদি কেউ একটু কনফার্ম করেন যে আমার স্ক্রিনটা কি প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আই থিঙ্ক তাহলে আমরা আজকের সেশনটা শুরু করে দিতে পারবো। কাইন্ডলি যদি কেউ একটু জানাতেন, চ্যাটে জানালেও আই থিঙ্ক দ্যাটস গ্রেট। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ। সো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংটা কি বা এটা কিভাবে আমাকে পার্সোনাল লাইফে প্রভাবিত করে, এটা তো আমরা শুরুতে একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিলাম। সো আমি একটু প্রফেশনালি যাই, তাহলে আই থিঙ্ক সবার জন্য আজকের ওয়েবিনারটা সাকসেসফুল হিসেবে তারা একটা আইডেন্টিফাই করতে পারবে। সো এগিয়ে যাই
আচ্ছা, আচ্ছা, yes, perfect. So is data helpful without visualization? সো একটা ওয়ার্ড আপনারা প্রায় শুনে থাকবেন যে ডেটা ভিজুয়ালাইজেশন অথবা ডেটাকে আমাকে দেখানোর, এটা তুমি অনেক জায়গায় দেখি, বাট হাউ ইট ইজ পোর্ট্রেড ইন ফ্রন্ট অফ মি এটা কিন্তু বিভিন্নভাবে ভ্যারি করে। আমি এক্সাম্পলটা দিই, স্ক্রিনে লেখা যে ফ্রম 2020 to 2023 ইন দিস 4 years ট্রানজ্যাকশন হ্যাজ গ্রোন ফ্রম 100 টাকা টু 2000 টাকা। Only in 2023, the last year, customer number has grown 45%. Assuming this trend will go on for 8 years at minimum, the company is hoping to break even and enter its first profit margin by 2027. The analysts suggest that by that time, the total transaction will be around 4,000 to 4,500. আচ্ছা, খুব সুন্দর করে লেখা যে 3 বছরে এটা হইতে পারে, 8 বছরে এটা হবে, 2027-এ ব্রেক ইভেন করবে। সো সেম জিনিসটা আমি যদি একটা ভিজুয়ালাইজেশন দিয়ে দেখি তাহলে আমার জন্য কি হয়? আমার কিন্তু সেম জিনিসটা এখানে লেখা যে 2020 থেকে 2023-এ এটা 100 টাকা থেকে 2000 টাকায় চলে গেছে এবং 2022 থেকে 2023 পর্যন্ত আমার 45% কাস্টমার একটা গ্রোথ আছে। প্লেন অ্যান্ড সিম্পল। আমি জাস্ট একটা গ্রাফ দেখে এই ইনফরমেশনটা তো পেলাম। অন টপ অফ দ্যাট আমি 2021 থেকে 22-এ কি অবস্থা, 20 থেকে 21-এ কি অবস্থা কাস্টমারের, এই নাম্বারগুলিও দেখতে পাচ্ছি। অ্যান্ড যেই জিনিসটা এখানে মিসিং বা নাই বলতে পারি, সেটা হচ্ছে এই যে 4,000 থেকে 4,500 টাকা হবে 7 বছর পরে। সো আমি যদি ফার্স্টের পার্টটুকুই দেখি যে আমার ফার্স্টের 4-5 লাইন কিন্তু আমি জাস্ট একটা গ্রাফ দিয়ে বুঝে ফেলতে পারছি। সো ডেটা ভিজুয়ালাইজেশন অথবা ডেটা কিভাবে আমাকে দেখানো হচ্ছে অথবা স্টোরিটা কিভাবে আমাকে শোনানো হচ্ছে, এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি এটা জাস্ট একটা গ্রাফ দিয়ে বুঝে ফেলতে পারছি। তো আমি যদি আহ, একটু এগিয়ে যাই সামনের দিকে। সো ভিজুয়ালাইজেশন আমরা আবার আসবো, অ্যান্ড ভিজুয়ালাইজেশন যদি আবার আমি ডিটেলসে কথা বলতে চাই, দ্যাট উইল টেক অ্যান এন্টায়ার ওয়েবিনার। সেটাতে যাওয়ার আগে আমরা ডেটা কি একটু বুঝি অথবা ডেটার টাইপ কিরকম হতে পারে, বা অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার বা অ্যাসপায়ারিং প্রোডাক্ট ম্যানেজার আপনার জন্য ডেটা কিভাবে ইম্প্যাক্টফুল হতে পারে। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক করে? আচ্ছা, ইয়াস ভাইয়া, আহ, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, পারফেক্ট পারফেক্ট, সরি। তো আহ, আমাদের কাছে তো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ডেটা থাকে, যেমন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 4 টাইপের ডেটার কথা লেখা আছে, যে কোয়ান্টিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, ডিসক্রিপটিভ ডেটা, প্রেডিক্টিভ ডেটা, এছাড়াও প্রেসক্রাইব ডেটা আছে বা বিভিন্ন টাইপের ডেটা আরও আছে। বাট অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আমাদের জন্য যদি আমরা বলি, টপ লাইনে এই 4 টাইপের ডেটাই আমাদের জন্য বেশি রিলেভেন্ট অ্যান্ড এগুলোই আমাদের মোস্টলি ইউজ করা হয়ে থাকে। সো আমরা একটু বুঝি যে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ এইসব ডেটা কি। সো কোয়ান্টিটেটিভ ডেটা কি? নাম্বার, প্লেন অ্যান্ড সিম্পল নাম্বার। আমরা আগের এক্সাম্পলটা যেটা দেখলাম যে 2020-এ এখানে ছিল, 2023-এ এখানে গিয়েছে, 2027-এ এখানে যাবে, তারপর আমরা প্রফিট করা শুরু করব। প্লেন অ্যান্ড সিম্পল। কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ নিউমেরিক ভ্যালু দিয়ে আমার যে ডেটাটাকে বলা হবে, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ ডেটা ফর আ প্রোডাক্ট ম্যানেজার, ফর এনিওয়ান ইনফ্যাক্ট। সো কোয়ালিটেটিভ ডেটা কি? কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে নট নাম্বার বাট দ্য ভ্যালু। ভ্যালুটা কিরকম? এখানে লেখা আছে কনজিউমার্স ক্যান বি দ্য ভয়েস অফ ইউর প্রোডাক্ট, অর্থাৎ আমার কনজিউমাররা আমার প্রোডাক্টটা ইউজ করে কি স্যাটিসফাইড নাকি না, নাকি ডিসস্যাটিসফাইড নাকি না। যেমন আপনারা কিছু সার্ভে করার সময় মাঝে মাঝে দেখে থাকবেন যে বলা থাকে যে আহ, এই মতামতটার সাথে আপনি কতটুকু এগ্রি করেন, স্ট্রংলি এগ্রিড, কোনো মতামত নেই, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। সো দিজ আর কোয়ালিটিভ ডেটা, যেটা আপনার নিউমেরিক ভ্যালু বা নাম্বার দিয়ে মেজার করা যায় না, বাট আপনি কাস্টমারের সার্ভে অথবা আপনি কাস্টমারের নাম্বার দিয়ে এটা জাজ করতে পারবেন। সো দিস ইজ কোয়ালিটিভ ডেটা, উইচ মিনস কোয়ালিটি আছে আমার ডেটাটাতে। সো হোয়াট ইজ ডিসক্রিপটিভ ডেটা? ডিসক্রিপটিভ ডেটা হচ্ছে বেসিকলি হোয়াট অথবা ওয়াই। কিরকম? ধরেন আপনি দেখলেন যে কথার কথায় যে আগের এক্সাম্পলটাতে আবার ফিরে যাই, যে সেখানে বলা হচ্ছিল যে 2027 সালের মধ্যে আমি প্রফিট মার্জিন রিচ করে ফেলবো। কেন? কিভাবে? কারণ আমি 2020 থেকে 2023-এর মধ্যে আমার কাস্টমারদের একটা গ্রোথ দেখতে পাচ্ছি, আমার ট্রানজেকশনে একটা গ্রোথ দেখতে পাচ্ছি। সো কিভাবে বা কেন, এই কোয়েশ্চেনটা যখন করা হয় সেটাকে ডিসক্রিপটিভ ডেটা বলা হয়ে থাকে। যখন আমি আমার নাম্বারটা, আমার ফাইনাল রেজাল্টটা যখন দেখি, আমার ফাইনাল রেজাল্ট কি ছিল আগের এক্সাম্পলটায়, যে 2027-এর মধ্যে এই ট্রেন্ড অনুযায়ী চললে 8 বছরের মধ্যে, অর্থাৎ 2027-এ আমি ব্রেক ইভেন হয়ে যাবে, আমার প্রফিট মার্জিন আমি পাওয়া শুরু করব, প্রফিট আসা শুরু করবে।
আমি যখন এটার এগেইনস্টে কোয়েশ্চেন করব যে কেন বা কিভাবে, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার ডিসক্রিপটিভ ডেটা। অ্যান্ড তখন এই ডিসক্রিপটিভ ডেটার অ্যান্সারটা কি হবে যে আচ্ছা, আমি 2020 থেকে 2023 এ এরকম ট্রেন্ডে যাচ্ছি, সো এটার কারণে আমি এরকম একটা 2027 এরকম একটা স্টেজে পৌঁছাতে পারবো। সো দিস ইজ মাই ডিসক্রিপটিভ ডেটা। সো হোয়াট ইজ প্রেডিক্টিভ ডেটা? প্রেডিক্টিভ ডেটা হচ্ছে ডিসক্রিপটিভ ডেটার আরেকটা সাইড, কয়েনের উল্টা সাইডে, যে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এভাবে চলতে থাকি, কিভাবে চলতে থাকি সেটা হচ্ছে 2020 এ আমি এখানে ছিলাম, 2023 এ এখানে আসছি, 2022 থেকে 23 এ 45% গ্রোথ আছে। সো আমার প্রেডিক্টিভ অ্যানালাইসিস সেটা বলছে যে আমি যদি এই বছর 45% গ্রো করি, নেক্সট বছর আমি 33% গ্রো করবো। সো দের আর ফর্মুলাস ফর দিস। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফর্মুলা মেনটেন করে। সো এই ট্রেন্ড অনুযায়ী যদি যাই তাহলে আমার 2027 বা 2028 এর মধ্যে আমি এখানে যাব। অ্যান্ড এখানে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন ছিল যে আমি যদি এই ট্রেন্ড ফলো করি তাহলে 4000 থেকে 4500 টাকা আমার হচ্ছে ট্রানজ্যাকশন হবে। সো দিস ইজ প্রেডিক্টিভ ডেটা, যে আমার কারেন্ট যে ডেটাগুলি আছে সেটার উপর বেস করে আমি ফিউচারটাকে দেখছি। আমি যদি এটার একটা রিয়েলিস্টিক এক্সাম্পল দিই, রিয়েলিস্টিক এক্সাম্পলটা কি হতে পারে যে ঈদের সময় মানুষজন শপিং বেশি করে। সো ধরেন কথার কথা আমার একটা ধরেন জেন্টাল পার্ক। সো আই ওন জেন্টাল পার্ক অ্যান্ড আমি দেখছি যে আহ, গত বছর ফেব্রুয়ারিতে আমার 100টা কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনেছে, বাট সেটা মার্চে যে 120 হয়েছে এবং এপ্রিলে যে সেটা 250 হয়ে গিয়েছে, কারণ এপ্রিলে ঈদ ছিল। বাট এইবার আমাকে প্রেডিক্টিভ ডেটা কি বলছে? প্রেডিক্টিভ ডেটা এবার বলছে যে যেহেতু এবার ঈদটা 31 তারিখ অথবা এপ্রিলের 1 তারিখে হতে পারে, তার মানে আমার ম্যাক্সিমাম সেল এবার এপ্রিলে না, এবার আমার ম্যাক্সিমাম সেল হবে মার্চে। তার মানে কি? তার মানে হচ্ছে এপ্রিলে গত বছর আমার 250টা সেল হয়েছিল। এই বছর যদি আমার 250 বা 120 থেকে 250 এই রেঞ্জে সেল হতে হয় বা এই রেঞ্জে আমার আপগ্রেড হতে হয়, সেটা মার্চে হবে, সেটা কিন্তু এপ্রিলে হবে না। সো দিস ইজ প্রেডিক্টিভ ডেটা। সো এছাড়াও আমি যেটা বলছিলাম, এছাড়াও আরো অনেক টাইপের ডেটা আছে, বাট মোস্টলি এই টাইপের ডেটাগুলি অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার আপনার ডে টু ডে লাইফে এঙ্গেজ করতে হবে বা এই ডে টু ডে লাইফে আপনার ফেস করতে হবে। তো আমরা যদি এই পর্যায়ে একটু সামনে এগিয়ে যাই, যে আমরা তো বুঝলাম যে হোয়াট আর দ্য টাইপস অফ ডেটা। সো আপনি তো ডেটা পেলেন অ্যান্ড আপনি জাজ করলেন যে আপনি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনার কোম্পানির জন্য কোনটা ইফেক্টিভ, বা প্রেডিক্টিভ ডেটা দিয়ে আপনি 5 বছর পরে দেখবেন, না নেক্সট ইয়ারের ঈদ দেখবেন, নাকি ডিসক্রিপটিভ ডেটা দিয়ে আপনি ফিউচার যেটা দেখে ফেলেছেন সেটার এগেইনস্ট আপনি কোয়েশ্চেন করবেন। সো আপনার জন্য আলাদা আলাদা ডেটা আপনার জন্য ইউজ করতে হবে। বাট এই ডেটাগুলি ইউজ করার পর আপনি যখন ওই টাইমটা লিভ করবেন, ধরেন ফার্স্টের এক্সাম্পলটা যদি ফিরে যাই, আপনি এখন 2027-এ আছেন অ্যান্ড আপনি 2027-এ থাকার পরে আপনি দেখছেন আপনার বিজনেসে 3900 টাকার ট্রানজ্যাকশন হচ্ছে ফার্স্টের এক্সাম্পলটা অনুযায়ী। সো এইটা কি ভালো নাকি খারাপ? এটা কি আরো ভালো হতে পারতো নাকি আরো খারাপ হতে পারতো? এগুলি আপনি কিভাবে বুঝবেন? এগুলি বোঝার জন্যই আমার মেট্রিক্স, যে বেসড অন প্রোডাক্ট ম্যানেজার দে অপটিমাইজ দেয়ার স্ট্র্যাটেজি। আচ্ছা, তার মানে হচ্ছে আমি দেখছি 2027-এ আমার 3900 ট্রানজ্যাকশন হয়েছে। সো আমি কি এটা ভালো না খারাপ, এটা জাজমেন্ট কলটা নেওয়ার পরে 2028-এর জন্য আমি কিভাবে প্রিপারেশন নেব, সেটাই হচ্ছে বেসিকলি আমার মেট্রিক্স। সেটাকে দিয়ে আমি আমার ডেটাটাকে জাজ করবো যে আমি কি ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি। সো অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার দিজ আর দ্য 5 টাইপ অফ মেট্রিক্স এগেইন, যেগুলি আপনার জন্য মোস্টলি এঙ্গেজ করতে হবে বা মোস্টলি আপনার এগুলি ইউজ করতে হবে। সো নাম্বার 1 হচ্ছে নর্থ স্টার মেট্রিক্স, নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভেশন রেট, নাম্বার 3 হচ্ছে রিটেনশন অ্যান্ড চার্ন রেট, নাম্বার 4 হচ্ছে কস্ট অ্যাকুইজিশন রেট, যেটাকে CAR বলে থাকে অনেকে, আর নাম্বার কস্ট অ্যাকুইজিশন রেট ভার্সেস লাইফ টাইম ভ্যালু, যেটাকে LTV বলে থাকে অনেক জায়গায়, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, যেটাকে CRO বলা হয়ে থাকে অনেক জায়গায়, বাট এখানে আমরা ফুল ফর্মগুলি ইউজ করব। সো হোয়াট ইজ নর্থ স্টার ম্যাট্রিক্স? সো নর্থ স্টার ম্যাট্রিক্সে কি যাওয়ার আগে আমরা এক্সাম্পলটা পড়ি। এখানে লেখা আছে টোটাল টাইম অথবা ভ্যালু স্পেন্ড টু এনশিওর মোর রিটেনশন। অর্থাৎ কি, নর্থ স্টার ম্যাট্রিক্স আমাকে যেটা বলে যে তোমার বিজনেসের ভালো না খারাপ এটা জাজ করার মেট্রিক্স একটাই হবে। কিরকম একটা, কিরকম একটা, যদি আমি ধরেন কথার কথা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো না খারাপ এটা জাজ করতে পারি কিভাবে, যে আমার সাবস্ক্রাইবার কত, আমার সাবস্ক্রাইবাররা কত সেকেন্ড ওয়াচ করেছে আমার ভিডিওগুলি, বা আমার সাবস্ক্রাইবার অ্যান্ড নন সাবস্ক্রাইবার মিলে কত সেকেন্ড ওয়াচ করেছে।
সো এটাকে আমি টু সাম এক্সটেন্ট কমপ্লিটলি বলবো না, কেন কমপ্লিটলি বলছি না এটাতেও যাবো, বাট কমপ্লিটলি বলবো না যেটা নর্থ স্টার ম্যাট্রিক্স, বাট এটা নর্থ স্টার ম্যাট্রিক্সের আন্ডারে আমরা কনসিডার করতে পারি। লেটস সে আমি সাবস্ক্রাইবারকে আইডিয়াল কনসিডার করছি, সো একটা সাবস্ক্রাইবারের জন্য, সরি, একটা চ্যানেলকে আইডিয়াল কনসিডার করছি। সো লেটস সে একটা চ্যানেল আমি বলতে পারি প্রথম আলোর চ্যানেলটা ধরেন, কথার কথা। সো প্রথম আলোর চ্যানেলে ওরা আইডিয়ালাইজ করে নিল যে আমি চাই না আমার ভিউ বাড়ুক, আমি চাই না আমার নন ফলোয়ার্সরা আমার ভিডিওগুলি দেখুক, অথবা আমি চাই না আমার ক্লিক বাড়ুক। আমার জাস্ট টার্গেট হচ্ছে, প্রথম আলো ডিসাইড করলো ওদের টার্গেট হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানো। সো 2025 সাল শুরু হচ্ছে, সো 2025 সাল ওদের টার্গেট সাবস্ক্রাইবার বাড়ানো। ওরা যে বছরের শুরুতেই এই টার্গেটটা সিল করলো যে আচ্ছা, এখন আমার 10,000 সাবস্ক্রাইবার আছে, 2025-এর শেষে ডিসেম্বরের 31 তারিখে চাই আমি আমার সাবস্ক্রাইবার 50,000 হবে। সো এটাই ওদের ম্যাট্রিক্স। ওদের যদি সাবস্ক্রাইবার 10,000 থেকেও ভিডিও ওয়াচড 5 টাইমস বা 6 টাইমস বেড়ে যায়, এটা কিন্তু ওদের সাকসেস না। সো ওরা নর্থ স্টার ম্যাট্রিক্স অনুযায়ী ওরা জাজ করে নিল যে ভাই, আমার চ্যানেলটা তখনই সাকসেসফুল হবে, আমার ইউটিউব চ্যানেলটা তখনই সাকসেসফুল হবে যখন আমার সাবস্ক্রাইবার 50,000 হবে। আদার দ্যান দ্যাট এনিথিং আমি কিন্তু এটা আমার সাকসেস না। সো টোটাল টাইম অ্যান্ড ভ্যালু স্পেন্ড টু এনশিওর মোর রিটেনশন, অর্থাৎ তারা একটা কি ফিচার নিয়ে নিল, সেটার এগেনস্টে সেটার ভ্যালুটাকে তারা জাজ করবে যে হ্যাঁ, তার ভ্যালু বা স্পেন্ড, সে ওই ভ্যালুটা অ্যাচিভ করার জন্য সে টাকা খরচ করতে পারে, ওই ভ্যালুটা অ্যাচিভ করার জন্য সে ক্যাম্পেইন করতে পারে, মার্কেটিং করতে পারে, বাট তার টার্গেট হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানো। দিস ইজ হোয়াট নর্থ স্টার ম্যাট্রিক্স সেইজ আর কি এগেনস্ট এটা। অ্যাক্টিভেশন রেট কি? অ্যাক্টিভেশন রেট হচ্ছে কিছুটা বলতে পারেন নর্থ স্টার ম্যাট্রিক্সের মতোই, বাট অ্যাক্টিভেশন রিলেটেড, অর্থাৎ অনবোর্ড হতে হবে অথবা পারচেজ করতে হবে বা টাকা খরচ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই অ্যাক্টিভেশন রেটটা কি বুঝায়। যে এখানে লেখা যে হাউ মেনি ইউজার্স বট আ ভয়েস প্যাক অন মাই জিপি ইন M0 অর্থাৎ হচ্ছে ফার্স্ট মান্থ। তার মানে হচ্ছে মাই জিপি বলছে যে ওদের সাকসেস তখন না যখন নতুন নতুন কাস্টমার মাই জিপিতে রেজিস্টার্ড হচ্ছে, ওদের সাকসেস তখন যখন মান্থ 0 অর্থাৎ আমি অনবোর্ড হলাম, আমার এই মাসে আমি যদি একটা ভয়েস প্যাক পারচেজ করি মাইজিপি থেকে, তখনই ওদের অ্যাক্টিভেশন রেটের যে কি ম্যাট্রিক্সটা ওরা ডিসাইড করে নিয়েছে এটা সাকসেসফুল হবে। অর্থাৎ কি, 5 লাখ মানুষজন নতুন করে মাইজিপিতে অনবোর্ড হলো, মাইজিপিতে রেজিস্ট্রেশন করলো, বাট দ্যাট ইজ নট দেয়ার সাকসেস। দেয়ার সাকসেস উইল বি তখনই যখন 5 লাখের থেকে লেটস সে 2 লাখ মানুষজন হচ্ছে মাইজিপিতে একটা প্যাক কিনেছে প্রথম মাসে, অনবোর্ড হয়েছে যেই মাসে সেই মাসেই তারা প্যাক কিনেছে। সো তখনই হচ্ছে তাদের এটা সাকসেস। আমরা নাম্বার 3-তে যাই, সেটা হচ্ছে রিটেনশন অ্যান্ড চার্ন রেট। সো রিটেনশন অ্যান্ড চার্ন রেট হচ্ছে আই থিঙ্ক যেটা নিয়ে আমার পার্সোনালি প্রতিনিয়তই কাজ করা হয়ে থাকে। সো রিটেনশন অ্যান্ড চার্ন রেটটা কি আমরা আগে একটু বুঝি। রিটেনশন হচ্ছে আপনি এই মাসে একটা সার্ভিস নিয়েছেন, পরের মাসে আপনি যদি সেম সার্ভিসটা নেন বা পরের বছরে যদি সেম সার্ভিসটা নেন, অথবা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কারোর জন্য উইক অন উইক, কারোর জন্য মান্থ অন মান্থ, কারোর জন্য ডে অন ডে, কারোর জন্য ইয়ার অন ইয়ার। সো আপনি যদি এই পার্টিকুলার টাইম স্ট্যাম্পে রিপিটেডলি এই সার্ভিসটা নিয়ে থাকেন, দেন ইউ আর রিটেইনড বাই দ্য কোম্পানি। আমি যদি আমার এক্সাম্পল বা নগদের ক্ষেত্রে আমার এক্সাম্পল একটা দিই, যে আপনি মার্চ মাসে লেটসে 100 টাকা সেন্ড মানি করেছেন, আপনি যদি এপ্রিলে যেও 100 টাকা সেন্ড মানি করেন, তার মানে আপনাকে আমি রিটেন করতে পেরেছি। আর চার্ন রেট কি? চার্ন রেট হচ্ছে আপনি মার্চ 100 টাকা সেন্ড মানি করলেন, দেন আপনি চলে গেলেন, আপনার কোনো খোঁজ খবর নেই, দেন আপনি হয়তো লেটসে মে মাসে আবার আসলেন। সো মে মাসে আমি আপনাকে আমার ডেটাতে দেখবো হচ্ছে আপনি চার্ন ব্যাক করেছেন, আপনি চার্ন হয়ে চলে গিয়েছিলেন, দেন ইউ কেম ব্যাক। তার মানে এক্সাম্পলে যেটা লেখা লয়াল কনজিউমার্স অ্যান্ড অকেশনাল কনজিউমার্স, রিটেনশন হচ্ছে রিটেইনড বেস হচ্ছে আমার লয়াল কাস্টমার, অ্যান্ড চার্ন যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার অকেশনাল কাস্টমার। যদি একটা এক্সাম্পল দিই এগেন, আমার 100টা কাস্টমার সেন্ড মানি করেছে 2025-এর মার্চ মাসে, 2025-এর এপ্রিল মাসে যে আমার 100টা কাস্টমার থেকে 60টা কাস্টমার সেন্ড মানি করেছে, 40টা কাস্টমার করেনি। সো 60টা কাস্টমার আমার রিটেনশনের খাতায় যাবে, 40টা কাস্টমার আমার চার্নের খাতায় যাবে। এই 40টা কাস্টমার থেকে যদি 10টা কাস্টমার পরের মাসে অর্থাৎ মে মাসে চলে আসে, সেটাকে আমি বলবো চার্ন ব্যাক। সে গত মাসে চার্ন হয়ে গিয়েছিল, এই মাসে সে চার্ন ব্যাক করেছে। সো দিস ইজ রিটেনশন রেট অ্যান্ড চার্ন রেট।
নাম্বার 4 হচ্ছে কস্ট অ্যাকুইজিশন রেট অ্যান্ড লাইফ টাইম ভ্যালু। সো কস্ট অ্যাকুইজিশন রেট কি, যে আমার এবার টার্গেট হচ্ছে যে আমি আপনার অ্যাকুইজিশন অর্থাৎ অনবোর্ড করার পিছে আপনাকে আমি খরচ করব। আমি চাই না আমার সার্ভিস ইউজ করুক। এখানে যেটা বলা যে অ্যাক্টিভেশন রেটে মাইজিপি চায় ও ভয়েস প্যাক কিনতে হবে একটা। বাট কস্ট অ্যাকুইজিশন রেট বলে যে আমি আপনাকে একটা ক্যাম্পেইন দিয়ে বা আপনার পিছে টাকা খরচ করব, যে কিছু, কিছু অ্যাপ বা প্রোডাক্ট বা সার্ভিসেস দেখায় না যে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার কোনো ট্রান্সেকশন করা লাগবে না। আপনাকে আমি ৳৫০ অ্যাকাউন্টে দিয়ে দিব। যেমন আমি উপাইতে যখন আমি অ্যাকাউন্ট করি, তখন তাদের একটা এরকম উম অ কাস্টমার নতুন কাস্টমারদের একটা অফার চলছিল যে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন, ইন দ্যাট কেস আপনি হচ্ছে ৳৫০ বোনাস পাবেন অ্যাকাউন্টে। সো ওরা আমার পিছে যে ৳৫০ খরচ করল, ৳৫০ খরচ করার পর আমার অ্যাকাউন্টে আসলো। এই ৳৫০ টা যখন আমি ইউজ করব, তখন কিন্তু হয়তো লেটস সে আমার পিছে ৳৫০ খরচ করেছে এ খ করে করেছে এবং আমি এই ৳৫০ ধরেন মোবাইল রিচার্জ করেছি। সো আমার এই কস্ট অ্যাকুইজিশন যে রেটটা হচ্ছে, এটা আমি আবার তাদেরকে ইন আ ওয়ে ফেরত দিয়ে দিয়েছি। বা আমি তাদের জন্যই তাদের প্ল্যাটফর্মে আমি খরচ করেছি। সো আমাকে যাতে স্টিকি করে রাখতে পারে বা আমাকে যাতে রিটেইন করে রাখতে পারে, এটার জন্য তারা কস্ট অ্যাকুইজিশন রেট একটা বের করল। অ্যান্ড লাইফ টাইম ভ্যালুটা কি, লেটস সে আমাকে আ 2024 এর জানুয়ারি মাসে আমাকে হচ্ছে অনবোর্ড এর সময় ৳৫০ দিয়েছে। অ্যান্ড আমি ২০২০ থেকে ২০২৪ থেকে ২০২৫ এর জানুয়ারি পর্যন্ত এই ১ বছরে আ ২০ বার ক্যাশ ইন করেছি, ১০ বার ক্যাশ আউট করেছি। বিভিন্ন সার্ভিস অনেকবার করে ইউজ করেছি। অ্যান্ড আমার এই সার্ভিসগুলি ইউজ করার প্রেক্ষিতে তারা একটা রেভিনিউ জেনারেট করেছে। within the span of this year. সো এই যে রেভিনিউটা জেনারেট করেছে বা এই যে ইনকামটা তারা করেছে, সেটাই হচ্ছে তার জন্য লাইফ টাইম ভ্যালু। আমার লাইফ টাইম উপায়তে হচ্ছে ১ বছর। আমার লাইফ টাইম ভ্যালু হচ্ছে দ্যা নাম্বার, যা যা যেই রেভিনিউটা তারা পেয়েছে। সো রেভিনিউ জেনারেটেড ইন লাইফ টাইম। সো আমি আ ধরেন সামনে আরো যত ট্রান্সেকশন করব, এটার এগেইনস্ট এ তারা যত রেভিনিউ পাবে, এটাও আমার হচ্ছে লাইফ টাইম ভ্যালুর আমার যে খাতাটা, সেখানে হয়তো এনলিস্টেড হতে থাকবে যে হ্যাঁ, শাকিক আরো ট্রান্সেকশন করছে, আরো রেভিনিউ জেনারেট করতে পারছে আমরা শাকিক থেকে। সো কনভার্সন রেট অপ্টিমাইজেশন কি? সো কনভার্সন রেট অপ্টিমাইজেশন বলে যে, এক্সাম্পলটা একটু পড়ি, যে প্রসেস অফ ইনক্রিজিং দ্য পার্সেন্টেজ অফ ইউজার্স হু কমপ্লিট আ ডিজায়ার্ড অ্যাকশন। অর্থাৎ কি? কনভার্সন রেট অপ্টিমাইজেশন সর্ট অফ আপনি বলতে পারেন যে এই ৪ টার সাথেই কোরিলেটেড। 1, 2, 3, 4 এই ৪ টার সাথেই কোরিলেটেড। কিভাবে কোরিলেটেড? সেটা হচ্ছে আম কনভার্সন রেট অপ্টিমাইজেশন বলে যে আপনি একটা যাতে অ্যাকশন নেন, এটার এগেইনস্ট এ আপনার পিছে টাকা খরচ করা। অর্থাৎ কি? যেমন চার্ন হয়ে গিয়েছিলেন আপনি, ধরলাম আমি চার্নের এক্সাম্পল এ যদি যাই, আপনি মার্চে একটা সেন্ড মানি করেছেন, এপ্রিলে আপনি সেন্ড মানি করেননি। সো আমি আপনাকে বললাম যে আপনি তো আ মে মাসে এখনো সেন্ড মানি করেননি। আপনি যদি মে মাসে সেন্ড মানি করেন, তাহলে আপনার ৳১০ বোনাস পাবেন আপনি। সো কনভার্সন রেট অপ্টিমাইজেশন অনুযায়ী আমার এই অ্যাকশনটাকে ট্রিগার করার জন্য তারা আমার পিছে ক্যাম্পেইন দিচ্ছে বা আমার পিছে সেগমেন্টেড অ্যাক্টিভিটি করছে। সো দিস ইস কনভার্সন রেট অপ্টিমাইজেশন। যেমন ফুডপান্ডার ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি ২-৩ মাস ফুডপান্ডা ইউজ না করেন, ইন দ্যাট কেস আপনি যখন ফুডপান্ডা আবার ফেরত যাবেন, দেখবেন যে আপনার জন্য একটা অফার দেওয়া হচ্ছে যে আপনি উম একটা অর্ডার প্লেস করেন। বা পাঠাওর ক্ষেত্রে আমি যেটা ফেস করি, যে আপনি যদি খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকেন আর সাডেনলি আপনি ২-৩ সপ্তাহ ইউজ না করেন, ইন দ্যাট কেস আপনার পিছে ওরা টাকা খরচ করবে, আপনাকে ক্যাশব্যাক দিবে বা আপনার জন্য যেই ভাড়াটা সেটা কমিয়ে আনবে। কেটে একটা রিভাইসড ফেয়ার শো করবে। সো দিস ইস আপনি যাতে ওদের সার্ভিসে থেকে যান বা রিটেইন করতে পারে আপনাকে, এইজন্য আপনার পিছে টাকা খরচ করছে। সো দিস ইস কনভার্সন রেট অপ্টিমাইজেশন, যেটাকে সিআরও বলা হয়ে থাকে। তো আমরা একটু এগিয়ে যাই। তো বিভিন্ন কোম্পানি এট টাইমস হচ্ছে ডেটা ইউজ করে তাদের প্রোডাক্টের গ্রোথ হয়েছে বা তাদের ফিচারের গ্রোথ হয়েছে বা অ্যাজ আ কোম্পানি দে গ্রিউ। তো এট দিস পয়েন্ট আমরা হচ্ছে ১-২ টা এক্সাম্পল দেখব যে কিভাবে দেশি অথবা বিদেশি কোম্পানিগুলি ডেটা ইউজ করে গ্রো করতে পেরেছে, অথবা এই ডেটা কাস্টমার ডেটাগুলি যেগুলি স্টোর হয় তাদের কাছে, সেটা ইউজ করে তারা হচ্ছে বেনিফিট পেয়েছে। অ্যান্ড কিভাবে প্রপারলি তারা ইউজ করতে পেরেছে। এটাই আমরা একটু দেখব এখন। তো ১ম এ আমরা দেখব যে হাউ পাঠাও ইউজড কাস্টমার ডেটা ফর দেয়ার বেনিফিট। সো পাঠাও গ্র্যাজুয়ালি কি করেছে এটা একটু দেখি, যে ডায়নামিক প্রাইসিং। ডায়নামিক প্রাইসিংটা কি? তারা কি করেছে যে উইথ দ্য হেল্প অফ হিস্টোরিক্যাল ডেটা তারা ডায়নামিক প্রাইসিং করতে পেরেছে। কিরকম?
তারা দেখেছে যে হ্যাঁ, শুরুতে আমি যদি একটা কাস্টমারকে বিভিন্ন অফার দিয়ে অনবোর্ড করি এবং সে যদি আমার সার্ভিস একবার নিয়ে নেয়, সে আমার জন্য কিছুটা হুকড হয়ে যায়। অ্যান্ড পরে যদি আমি তাকে কিছু রিভাইজড ফেয়ার শো করি, সে রেগুলারলি লেটস সে, এই যে শুরুর এক্সাম্পলটা, পয়েন্ট এ থেকে সে ব্র্যাক ইউনিভার্সিটিতে যাচ্ছে, রিপিটেডলি যদি এই রুটগুলি নিয়ে থাকে এবং ভাড়া যদি 100 টাকা দেখিয়ে থাকি, তাকে আমি সাডেনলি 150 টাকা দেখালে দের ইজ এ ভেরি গুড পসিবিলিটি সে যাবে না। কিন্তু সে যদি আমার ডেইলি ইউজার হয়, নট উইকলি ইউজার, নট মান্থলি ইউজার, সে যদি আমার ডেইলি ইউজার হয়, আমি যদি তাকে 100 টাকার জায়গায় পিক আওয়ারে 150 টাকা দেখাই, সে কিন্তু যেতে বাধ্য, কারণ সে আমার সার্ভিসে হুকড। এই জন্য সে ডাইনামিক প্রাইসিং ইনক্লুড করেছে। রিডিউস ক্যান্সেলেশন রেট, সো বেসড অন কাস্টমার ট্রেন্ড তারা হচ্ছে ক্যান্সেলেশন রেট রিডিউস করেছে। কিরকম? ধরেন পাঠাও দেখছে যে আপনি রেগুলারলি পাঠা অ্যাপে যাচ্ছেন, আপনার ক্লিক থ্রু রেট চেক করছে, সিটিআর যেটাকে বলে, ক্লিক থ্রু রেট চেক করছে, আপনি রেগুলারলি পাঠা অ্যাপে যাচ্ছেন, একটা সার্টেন টাইমে যে আপনি ফেয়ার চেক করছেন যে আচ্ছা এ থেকে বি পয়েন্টে যেতে আমার 100 টাকা ভাড়া, অ্যান্ড ভাড়াটা দেখে আপনি হয়তো কেটে দিচ্ছেন। অথবা আপনি একটা রাইডার কল করছেন, অ্যান্ড রাইডার আপনার থেকে অনেক দূরের, অনেক বড় রেডিয়াস, এই জন্য আপনার মনে করেন অনেক সময় লেগে যাচ্ছে, 5-7 মিনিট লেগে যাচ্ছে। সো এই জন্য তারা ক্যান্সেলেশন রেট যাতে কমিয়ে আনতে পারে, রাইডার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। রাইডার সংখ্যা বাড়ানোর জন্য তারা হচ্ছে আবার ব্যাকএন্ডে কমিশন বাড়িয়ে দিয়েছে। সো দিজ আর দ্য সর্ট অফ অ্যাকশনস দে ক্যান টেক বা দে মাইট হ্যাভ টেকেন, যাতে ক্যান্সেলেশন রেটটা কমে যায়। সো ক্যান্সেলেশন রেটটার পিছে তারা হচ্ছে হোয়াট এবং ওয়াই কোয়েশ্চেনগুলি করেছে, অ্যান্ড সেটার এগেনস্টে তারা কাস্টমার ট্রেন্ডটা অ্যানালাইসিস করেছে, যাতে ক্যান্সেলেশন রেট কমিয়ে তারা আরো হুক করতে পারে কাস্টমারদেরকে। বুস্টিং ফুড ডেলিভারি, সো অ্যাট দিস পয়েন্ট পাঠাও কি করেছে যে আচ্ছা ডাইনামিক প্রাইসিং ডান, ক্যান্সেলেশন রেট কমিয়ে ফেলেছে, এখন তারা ফুড ডেলিভারির দিকে ফোকাস করেছে, যে উইথ প্রপার সাজেশন অ্যান্ড রিপিটেড অর্ডার। অর্থাৎ কি? অর্থাৎ আপনি যদি পাঠাবে যান, দেখবেন যে আপনি রিসেন্টলি যদি কোনো জায়গায় অর্ডার প্লেস করে থাকেন, সেই অর্ডারটা আপনাকে আপনি উইথ আ ক্লিক, মানে অর্ডার, রিপিট অর্ডার একটা বাটন হয়তো থাকে, বা অর্ডার এগেইন বাটনটা দিয়ে আপনি সেম আগের মেনুটা আবার আপনি অর্ডার করতে পারবেন। আপনার লোকেশন সেট করা লাগবে না, আপনার কিচ্ছু সেট করা লাগবে না, জাস্ট উইথ আ ক্লিক। সো আপনার যদি পছন্দের কোনো জায়গা থেকে থাকে, and আপনি যদি ফ্রিকোয়েন্টলি এখান থেকে অর্ডার করে থাকেন, ফ্রিকোয়েন্টলি অর্ডার করা লাগবে না, আপনি জাস্ট উইথ আ ক্লিক আগেরটাই রিপিটেড অর্ডার করতে পারবেন। সো দিস ইজ আ থিং যেটা তারা অ্যাডিশনালি মার্কেটিং এক্সপেন্স না বেয়ার করে, তারা ইউআইতে চেঞ্জ করে তারা হচ্ছে ফুড ডেলিভারিটা বুস্ট করতে পেরেছে। ইউজার এক্সপিরিয়েন্স কি করেছে? ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তারা উইথ এবি টেস্টিং ইমপ্রুভড অ্যাপ ইউএক্স, এই যে মাত্র একটা এক্সাম্পল দিলাম, যে অর্ডার নাও বাটনটার মাধ্যমে তারা হচ্ছে এবি টেস্টিং করে বা মাল্টিপল এবি টেস্টিং করে করে তারা এক জায়গায় সাকসেসফুল হয়েছে, যে মানুষজন হয়তো এটাতে বারবার ক্লিক করছে। যেই কারণে আপনি পাঠাতে ঢুকলে দেখবেন যে হিস্ট্রিতে গেলেই অর্ডার নাওটা বড় করে, অর্ডার এগেইনস্টটা বড় করে লাল করে লেখা থাকে, যাতে আপনার এটা চোখে পড়ে। অ্যান্ড দিস হ্যাপেন্স ফর রিপিটেড প্রিভিয়াস অল অর্ডার্স। আপনি যদি 1 মাস আগেও একটা অর্ডার দিয়ে থাকেন, আপনি সেম অর্ডারটা আবার উইথ আ ক্লিক দিতে পারবেন। অবশ্যই এখানে যদি রেস্টুরেন্ট এখন এক্সিস্ট না করে, বা আম, ওই মেনুটা যদি না থাকে, তখন তো সরি, ওই মেনুটা যদি না থাকে, ইন দ্যাট কেস তো আপনি অর্ডার করতে পারবেন না। বাট দিস ইজ হাউ দে আর অপটিমাইজিং দেয়ার ইউজার এক্সপিরিয়েন্স। সো কাস্টমার রিটেনশনে কি করছে? কাস্টমার রিটেনশনে তারা যেটা করছে, যে আমি একটু আগে যেটা বললাম, পার্সোনালাইজড মার্কেটিং ক্যাম্পেইন তারা করেছেন, কাস্টমার রিওয়ার্ড ম্যানেজমেন্টে তারা কাজ করেছে। একটু আগের এক্সাম্পলটা যদি বলি, যে আম, আমি যদি 1 সপ্তাহ ইউজ না করি পাঠাও, তাহলে তারা আমাকে, আমি যদি রিপিটেডলি 1 সপ্তাহ ইউজ করার পরে পরের সপ্তাহে ইউজ না করি, তাহলে তারা আমাকে রিটেইন করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করেছে, আমার জন্য ক্যাশব্যাক অফার করেছে, আমার জন্য হয়তো রিপিটেড, আমি যাতে আবার বাইক কল করি বা বাইক অর্ডার করি, এই জন্য আমাকে এসএমএস দিয়েছে যে হ্যাঁ জিপি স্টারের, আপনি যদি জিপি স্টার হয়ে থাকেন, আপনি আবার বাইক কল করলে 10% ডিসকাউন্ট। উইচ ইজ ওয়াই এখানে লেখা যে কাস্টমার রিওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য তারা কাজ করেছে। আমি আগের অর্ডারগুলি থেকে আমার পয়েন্টস যে জমা হয়, সেই পয়েন্টসটা রিডিম করে আমি হচ্ছে যখন আরেকটা রাইড কল করব, তখন হচ্ছে আমি একটা ডিসকাউন্ট নিতে পারবো। অ্যান্ড পার্সোনালাইজ মার্কেটিং ক্যাম্পেইন কি, যে সেগমেন্টেড কাস্টমারদের জন্য তারা ক্যাশব্যাক অফার করে বা ডিসকাউন্ট বা বোনাস অফার করে থাকে। কাস্টমার সেগমেন্টেশন তারা প্রপারলি করতে পেরেছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে এক্সপেনশন প্ল্যান। সো এক্সপেনশন প্ল্যানে তারা যেটা করছে, যে স্মল
ওনারদের জন্য তারা যাতে ক্যাশ ফ্লো হয়, যেরকম মার্চেন্টদের জন্য তারা পাঠাও কুরিয়ার সার্ভিস এনেছে। তারপর ছোট ছোট ডেলিভারির জন্য বা ইন সিটি ঢাকা সিটির মধ্যে ডেলিভারির জন্য তারা পাঠাও ডেলিভারি সার্ভিস এনেছে। সো দিস ইজ হাউ পাঠাও ইজ ইউজিং দেয়ার ডেটা, কাস্টমার ডেটা, যাতে প্রোডাক্ট অথবা মাল্টিপল ফিচার্স তারা গ্রো করতে পারে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আই থিঙ্ক আরেকটা এক্সাম্পল দেখার আগে ইন্টারেক্টিভ কেয়ারস টিম থেকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। আপু কি অ্যানাউন্সমেন্টটা এখন দিবেন নাকি একটু পরে ভাইয়া, দিতে চাচ্ছেন? এখন না। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে বল- জি জি ঠিক আছে ভাইয়া, আপনি হোয়াট প্রসিড। এভার ইউ ফিল কনভিনিয়েন্ট। আমি তাহলে এখন সালে ভাইয়া, আবু সালে মল্লিক ভাইয়াকে রিকোয়েস্ট করবো একটু ফ্লোরটা নেয়ার জন্য। সালে ভাইয়া, আসসালামু আলাইকুম। ইয়েস আশা করছি ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন। জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ শিপা আপু আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর অনেক অনেক ধন্যবাদ শাকিব ভাইয়াকে এত সুন্দর একটা ওয়েবিনার কন্টিনিউ করছেন এই জন্য। আহ, আমার নাম সালে, আমি ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে কাজ করছি। সো আজকের যে এত সুন্দর একটা ওয়েবিনার, এই ওয়েবিনারের আন্ডারে আমাদের একটা কোর্স আছে, প্রিমিয়াম পেইড কোর্স আছে। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটা কোর্স। কোর্সটা হচ্ছে যে 6 মাসের স্টাডি প্ল্যানে সাজানো একটা কোর্স। প্রত্যেক সপ্তাহে আমরা 3টা লাইভ ক্লাসের পাশাপাশি প্রত্যেকদিন 2বার সলভ ক্লাস বা সাপোর্ট ক্লাস রাখার ট্রাই করেছি। এই কোর্সটাতে, সম্পূর্ণ কোর্সটাতে প্রত্যেকদিন যে 2বার সাপোর্ট ক্লাস হওয়ার কথা, এই সাপোর্ট ক্লাসে মেন্টর হিসেবে আজকে মহামান্য ভাইয়া শাকিব খান ভাইয়া যিনি কথা বলেছেন, ওনাকে আপনারা পাচ্ছেন প্রত্যেকদিন 2বার করে ইনশাল্লাহ। সাথে সাথে লিড ইনস্ট্রাক্টর হিসেবে পাচ্ছেন লাইভ ক্লাসগুলোতে সিয়াম শাহেদ নূর ভাইয়া, কাজী সাজিদুল হাসান ভাইয়া সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে রাইট নাও মুভিপেতে কাজ করছেন। তাছাড়া তাসমিয়া রহমান আপু আছেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে রাইট নাও গ্রামীণ ফোনে কাজ করছেন। আর সিয়াম শাহেদ নূর ভাইয়া তো কথা না বললেই নয়, ওনার ব্যাপারে তো আপনারা সব অলরেডি জানেন, এই আর কি। তো আমাদের কোর্সটা ঈদের পর থেকে আমরা শুরু করছি রিসেন্টলি ইনশাল্লাহ। তো আপনাদের যদি এই কোর্সটা নিয়ে কোনো কোয়েরি থাকে, আমি জাস্ট একটু বলি, আমাদের এই কোর্সটাতে একদম ভেরি বেসিক টু অ্যাডভান্স আমরা কভার করছি প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য আপনার যা যা দরকার সবকিছু। সো আপনি যদি আমাদের কোর্সে জয়েন করেন তাহলে একদম বেসিক, আবারও বলে একদম বেসিক টু অ্যাডভান্স সবকিছু প্রত্যেকটা টপিক আমরা কভার করছি। শুধুমাত্র লোকাল জব নয়, আপনি ইন্টারন্যাশনালি বলেন, ফ্রিল্যান্সিং বলেন বা রিমোট জব বলেন, রিমোট জবের ক্ষেত্রে কিন্তু হিউজ ডিমান্ড। সো আপনি যদি চান আমাদের এই প্রিমিয়াম পেইড কোর্সটাতে জয়েন করে একদম জব রেডি একটা কোর্স, ইনশাল্লাহ আপনি নিজেকে একটা রিমোট জবের জন্য তৈরি করতে পারবেন, বা নিজের বিজনেসের জন্য করতে পারবেন। কারণ প্রোডাক্ট ম্যানেজাররা কিন্তু সিইও বা তাদের কাছের লোকদের মধ্যেই কেউ না কেউ, ঠিক আছে? সো আপনার জানেন, যদি জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবেও হয়, পরবর্তীতে কিন্তু আপনি সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার বা তার পরবর্তীতে কিন্তু সিইও বা এই টাইপের কাজগুলোতে আপনি পৌঁছাতে পারবেন হোপফুলি। সো আপনি, আশা করছি এই কোর্সে যদি জয়েন করেন, আশা করছি আপনার জার্নিটা আমাদের সাথে অনেক ভালো হবে এবং ইন ফিউচারে আপনি প্রোডাক্ট ম্যানেজার হবেন এবং আমাদের জন্য আমাদের মুখ উজ্জ্বল করবেন। আমি চ্যাট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি। আপনাদের আর গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছি না, অনেক ভালো আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম। সো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। যদি কারো যদি কোনো কোয়েরি থাকে, আপনার কাইন্ডলি অবশ্যই আমাকে রিচ আউট করবেন, অবশ্যই রিচ আউট করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে। শিফা আপু, আপনি কাইন্ডলি ফ্লোরটা নিয়ে নিন। থ্যাংক ইউ সালে ভাইয়া। আমি এখন রিকোয়েস্ট করবো শাকিল ভাইকে আবার ফ্লোর নেওয়ার জন্য। শাকিল ভাই, ওভার টু ইউ এগেইন। থ্যাংক ইউ সো মাচ। আমি স্ক্রিনটা তাহলে আবার একটু শেয়ার করে দিই। আচ্ছা, আই থিংক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আবার। ইয়েস ভাইয়া। পারফেক্ট। তো যেখানে ছিলাম আমরা, যে প্রোডাক্ট ডেটা বা ইউজার ডেটা ইউজ করে কিভাবে প্রোডাক্ট গ্রোথে বিভিন্ন কোম্পানি বেনিফিটেড হচ্ছে। আমরা একটু আগে পাঠাওর একটা এক্সাম্পল দেখলাম, এখন আমরা নেটফ্লিক্সের একটা এক্সাম্পল দেখি। সো নেটফ্লিক্সে যেটা করে প্রোডাক্ট গ্রোথের জন্য, যে তারা আচ্ছা, পার্সোনালাইজড ইউজার রেকমেন্ডেশন। সো আপনি যদি নেটফ্লিক্সে যান, আপনি দেখবেন যে
আপনি যেই টাইপের মুভি বা টিভি সিরিজ দেখে থাকেন সেগুলি আপনাকে সাজেশনে একদম শুরুতেই পপ আপে দেখানো হয়। পপ আপে কিভাবে দেখানো হয় যে আচ্ছা কিভাবে দেখানো হয় সেই অ্যানালাইসিসে পরে আসছি। সো পপ আপে দেখানো হয় অ্যান্ড আপনি যদি হয়তো থ্রিলার দেখে থাকেন আপনাকে রিসেন্ট থ্রিলারগুলি দেখানো হবে। তার নিচে পপুলার থ্রিলার দেখানো হবে। তার নিচে বাংলাদেশের টপ থ্রিলার কি চলছে এখন সেগুলি দেখানো হবে। অ্যান্ড যেটা বলছিলাম যে এগুলি কিভাবে দেখানো হয়। সো এখানে তারা ২ রকম গেম খেলে থাকে। সেটা হচ্ছে যে মাল্টিপল থাম্বনেল আপনাকে দেখানো হয় অ্যান্ড তারা আপনাকে রিড করে যে আপনি কিরকম থাম্বনেল দেখলে আপনি ক্লিক করেন বেশি। সো আপনার জন্য যেটা থাম্বনেল নট নেসেসারিলি আমার জন্য একই জনরাতে সেই থাম্বনেল হবে। অর্থাৎ লেটস সে আপনি মিশন ইম্পসিবল দেখেছেন, আপনার জন্য একটা থাম্বনেল, আমার জন্য কিন্তু সেপারেট থাম্বনেল হতে পারে মিশন ইম্পসিবল এর জন্য। সো পার্সোনালাইজড ইউজার রেকমেন্ডেশন এভাবে তারা ইউজ করে যাতে কাস্টমারকে আরো রিটেইন করতে পারে। অপটিমাইজিং ভিডিও কোয়ালিটি আচ্ছা। সো তারা তাদের ডেটাতে দেখেছে যে যখন বাফার টাইমটা বেশি হয়ে যায় তখন কাস্টমাররা অনেকেই রিটেইন করে না। তারা রানিং মুভি বা ভিডিও কেটে চলে যায়। অথবা তাদের ইন্টারনেটের প্রবলেম কিন্তু বাফারের কারণে তারা হচ্ছে নেটফ্লিক্সে আর এনগেজড হয় না। তারা মনে করেন হতে পারে ডাউনলোড করে দেখে অথবা ডিভিডি থেকে দেখে। সো এইজন্য নেটফ্লিক্স যেটা করে যে এই ব্যান্ডউইথের প্রবলেমটার সময় তারা হচ্ছে ভিডিও কোয়ালিটি একটু মিনিমাইজ করে দেয়, ব্যান্ডউইথটা আবার ঠিক করে, দেন হচ্ছে আবার ব্যাক টু নরমাল ভিডিও কোয়ালিটি। অথবা আপনার যদি ভিডিও কোয়ালিটি বরাবরই খারাপ, আপনার যদি ইন্টারনেট স্পিড বা ব্যান্ডউইথ বরাবরই খারাপ হয়ে থাকে, আপনাকে একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ভিডিও কোয়ালিটিতে পুরো মুভিটা দেখাবে। ইউজার ইন্টারফেসের এবি টেস্টিং করেছে তারা মাল্টিপল টাইম এটা করেছে। যেটা হচ্ছে আপনি যদি টিভি সিরিজ দেখে থাকেন সেখানে দেখবেন যে প্লে নেক্সট এপিসোড একটা অপশন থাকে। অথবা টিভি সিরিজ বা মুভির ক্ষেত্রে যদি ইন্ট্রো থাকে সেখানে স্কিপ ইন্ট্রো করতে পারেন আপনি। কারণ তারা দেখেছে যে ইন্ট্রোর ক্ষেত্রে মানুষজন হচ্ছে উম যে রাইট বাটনটা ক্লিক করা যায় সেটা করে এগিয়ে যাচ্ছে। ইন্ট্রো দেখতে চাচ্ছে না। সো তারা একটা স্কিপ ইন্ট্রো অপশন নিয়ে এসেছে যেটা তাদের এখন ওয়ান অফ দ্য কি বলবো কি ইনোভেশনস অনেকেই বলে থাকে স্কিপ ইন্ট্রোর বাটনটা। তারা রিজেন ট্র্যাকিং করে। রিজেন ট্র্যাকিং কিরকম করে? যেমন আপনি যদি নেটফ্লিক্সে যান আপনি কিন্তু দেখতে পারবেন যে টপ 10 ইন বাংলাদেশ, যেটা আমি একটু আগে বললাম যে পার্সোনালাইজড ইউজার রেকমেন্ডেশন দেয়। সো টপ 10 ইন বাংলাদেশটা কিভাবে করে? যে বাংলাদেশের রিজনে বা আপনার রিজনের আশেপাশে কোন মুভিটা বা কোন সিরিজটা মানুষজন বেশি ক্লিক করছে। সো বেসড অন দ্যাট কোনটাতে বেশি ক্লিক করছে অথবা কোনটাতে বেশি মানুষ ভিউ করছে সেটার উপর বেস করে তারা 1, 2, 3, 4 থেকে 10 পর্যন্ত রেট করে। অ্যান্ড এছাড়াও একটু আগে যেটা বললাম যে বাংলাদেশের মানুষজন যেটা দেখছে টপ 10 ছাড়াও পপুলার ইন বাংলাদেশ বা পপুলার ইন ইয়োর রিজিয়ন যেটাই হবে সেটাকে আপনাকে সাজেশন দেয়। একটু আগে যেটা বললাম কাস্টমার রিটেনশন নিয়ে তারা কাজ করছে। সো পার্সোনালাইজড রেকমেন্ডেশন বা ইউআই ছাড়াও তারা যেটা করে বা অপটিমাইজিং ভিডিও কোয়ালিটি সবগুলি টু সাম এক্সটেন্ট নেটফ্লিক্সের জন্য কাস্টমার রিটেনশনে জড়িত। বাট এছাড়াও তারা যেটা করে আমি এটা ফেস করি, আমি যদি কোনো সিরিজের 4টা এপিসোড দেখে বাকি এপিসোড না দেখি আমাকে একটা করে ইমেল পাঠিয়ে দেয় যে 4টে এপিসোড দেখেছো 5 নাম্বার এপিসোডে কিন্তু মানুষজন অনেক ক্লিক করছে বা এই পার্টে কোনো একটা ক্যারেক্টারের নাম দিয়ে বলবে কি করলো এই ক্যারেক্টার এই 5 নাম্বার এপিসোডে দেখো। এইসব মেল পাঠায় তারা যাতে আমাকে একটু ইন্ট্রিগ করতে পারে যে আচ্ছা আমি একটু দেখি কি হচ্ছে আসলেই কি আসলে কি এই ক্যারেক্টারটা এরকম করছে এগুলো যে দেখার জন্য তারা একটা ইমেল মার্কেটিং করে থাকে। বা আপনাকে একটা রিমাইন্ডার দিবে। রিমাইন্ডারটা কিরকম পার্সোনালাইজ যে উম আপনি তো এরকম মুভি পছন্দ করেন। এরকম একটা নতুন মুভি আপনি থ্রিলার মুভি এরকম পছন্দ করেন। এরকম একটা নতুন থ্রিলার এসেছে যেটা বাংলাদেশে অনেক পপুলার বা যেটা আপনার রিজিয়নে অনেক পপুলার। এটা কি আপনি দেখেছেন? এরকম মার্কেটিং করে। অথবা ইন সাম কেসেস আপনি যখন Netflix এ লগ ইন করবেন আপনাকে এটা একটা আ স্ক্রলারে দেখায় যে আ এটা বাংলাদেশে খুব বেশি পপুলার হচ্ছে। সো দিস ইজ হাউ দে আর ইউজিং কাস্টমার ডেটা যাতে কাস্টমারদেরকে আবার রিটেইন করতে পারে। অ্যান্ড লাস্টলি সাবস্ক্রিপশন মডেল। সাবস্ক্রিপশন মডেলে তাদের কম্পিটিটিভ প্রাইসিংটা কিরকম? যে আপনি ৫ টা স্ক্রিন নিতে পারবেন বা আপনি শুধু মোবাইলের জন্য নিতে পারবেন নেটফ্লিক্স। বা কিছু রিজনে যেই সার্ভিসটা থাকে যে আপনি আ একটা নেটফ্লিক্স অ্যাকাউন্টই নিবেন বাট আপনার জন্য একটা, আপনার কিডস এর জন্য একটা। যেখানে অ্যাডাল্ট কনটেন্ট থাকবে। অ্যাডাল্ট কনটেন্ট বলতে আ 18 প্লাস বা একটা সার্টেন এইজ এর উপরে যেসব মুভিগুলি ওইসব মুভি থাকবে না। So this is how Netflix is segregating customer based on their subscription preferences. সাবস্ক্রিপশন যাতে মানুষজন তাদের প্রয়োজন ভেদে করে, প্রয়োজন ভেদে যাতে টাকাটা খরচ করে, সবাই যাতে গণহারে $11 সরি, সবাই যাতে গণহারে $11 বা $13 খরচ না করে, সেজন্য তারা একটা সুন্দর
সাবস্ক্রিপশন মডেল দ্বারা করিয়েছে। কারণ অনেকেই এমন থাকে যারা হচ্ছে $13 দিয়ে হয়তো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে নাও যেতে পারে। কম্পেয়ারিং টু দিস চরকি দেখবেন যে, বা চরকি হয়েছে আমার যতদূর জানা যে তাদের সাবস্ক্রিপশন মডেল হচ্ছে 1 দিনের জন্য বা 2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য। অথবা যেটা ইউনিক সেটা হচ্ছে একটা টিভি সিরিজ দেখার জন্য, একটা মুভি দেখার জন্য সাবস্ক্রিপশনটা। সো দিস ইজ হাউ চরকি অন আ ডিফারেন্ট নোট কম্পিটিটিভ প্রাইসিং করছে বা সাবস্ক্রিপশন মডেলে ইনোভেশন আনছে। তো আমরা যদি একটু এগিয়ে যাই, তো ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়ার জন্য পিএমদের কিরকম স্কিল দরকার বা কিরকম সফট স্কিল দরকার বা হার্ড স্কিল দরকার কিরকম, এগুলি আমরা একটু জানি। সো দের টপ লাইনে যদি বলি 5 টাইপের স্কিল খুবই নেসেসারি, যেটা হচ্ছে ডেটা লিটারেসি, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট অ্যান্ড বিজনেস অ্যাকুমেন, অ্যান্ড লাস্টলি কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিং। তো শুরুতেই যেটা বলছিলাম যে আপনার বুঝতে হবে যে আপনার বিজনেসের জন্য মেট্রিক্সগুলি কি কি, আপনি কোন মেট্রিক্সটা ইউজ করবেন আপনার বিজনেসের জন্য, কোনটা ইউজ করলে আপনার জন্য বেটার হবে। আপনার কি নর্থ স্টার মেট্রিক্সে যাওয়া উচিত নাকি অন্য কোনো মেট্রিক্সে যাওয়া উচিত? সো এইটা জানার পরে আপনার কিন্তু এই ডেটাটা গ্যাদার করতে হবে। অ্যান্ড এটা আপনি এসকিউএল দিয়ে গ্যাদার করেন, মাইএসকিউএল দিয়ে গ্যাদার করেন বা যেভাবে গ্যাদার করেন, এটার পর আপনার প্রপারলি যদি ভিজুয়ালাইজ না করতে পারেন, আপনি কিন্তু বুঝবেন না যে আপনার এই ডেটার এগেনস্টে স্টোরিটা কি বা এই ডেটার এগেনস্টে হচ্ছে কি। সো তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি যখন প্রপারলি এটা ভিজুয়ালাইজ করতে পারবেন, তখনই বুঝতে পারবেন যেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনি কোরিলেশনটা বের করতে পারবেন। সো ডেটা লিটারেসি ইজ ওয়ান অফ দ্য কি ফিচার্স ফর আ পিএম, যাতে সে প্রপারলি ডেটা ড্রিভেন ডিসিশনগুলি নিতে পারে। সেখানে অ্যানালিটিক্যাল থিঙ্কিং হচ্ছে আপনি যে ডেটাটা পেলেন সেটা থেকে ইনসাইটটা আপনার গ্যাদার করতে হবে। আপনি হয়তো একটা ইনসাইট পেলেন যে হ্যাঁ, আমার কাস্টমার 20% হারে বেড়ে যাচ্ছে। সো এই 20% হারে যে আপনার কাস্টমার গ্রো করছে, আপনি কি অ্যাডিশনাল কাস্টমারদেরকে কোনো বেনিফিট দিবেন? এদেরকে কি সেগমেন্টেশনে ফেলবেন? এদের বিহেভিয়ারটা কি অ্যানালাইসিস করেছেন? এই 20% করে যে বাড়ছে, এটা কি পরের মাসে 25% এ নেওয়া যায় কিনা? এই ফোরকাস্টিংটা আপনার করতে হবে। এটাই আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে পড়ে। আপনার ট্রেন্ড অ্যানালাইসিসটা করতে হবে, যেটা একদম শুরুতে আমরা দেখলাম যে 2023 এ এখানে আছে, 2027 এর মধ্যে সে কিন্তু ব্রেক ইভেন করবে। সো এই ট্রেন্ড অ্যানালাইসিস গুলি কিন্তু অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে পড়ে, যেটা আপনি পারবেন যদি আপনি প্রপার ডেটা লিটারেসিটা আপনার থাকে। সো এক্সপেরিমেন্টাল মাইন্ডসেটটা কি? এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট আপনার কিছুটা সফট স্কিল রিলেভেন্ট, যে আপনি কোথায় প্রপারলি আপনি এ/বি টেস্টিংটা করবেন বা আপনি কোথায় ইমপ্রুভমেন্টটা আনবেন, সেই জাজমেন্ট কলটা আপনার নিতে হবে। এটা কিন্তু আপনি এসকিউএল বা পাওয়ার বিআই এসব জানলেই হয়ে যাচ্ছে না। আপনার একটু স্ট্র্যাটেজিক্যালি এই কলটা নিতে হবে। আপনার রাইট কাস্টমার বেসকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রপারলি সেগমেন্টেড করার পরে সেই ইউজার পার্সোনাটা বুঝতে হবে। আপনার টার্গেট কাস্টমার কারা, তাদেরকে বুঝতে হবে। কিরকম? ধরেন কথার কথা, পাঠাওর এক্সাম্পলে আবার যাই। পাঠাও যদি পিক আওয়ারে কোনো কাস্টমারদেরকে অফার না দিয়ে অফ পিক আওয়ারে দেয়, তার কিন্তু এটা কাজ করবে না। তার বুঝতে হবে যে এটা একটা কমন সেন্স যে পাঠাও মানুষজন বেশি ইউজ করে পিক আওয়ারে, অফিসের টাইমে অথবা সকালের টাইমটাতে, অথবা সন্ধ্যায় যখন 5টা 6টা 7টা যখন মানুষজন অফিস থেকে বাসায় ফিরবে। সো সে যদি দেখে যে তার কাস্টমার কমে যাচ্ছে, তার কিন্তু আগে পিক আওয়ারে আসতে হবে। সে যদি এই পিক আওয়ারে কাস্টমার নাম্বারটা অ্যাচিভ করে ফেলে, ওই যে প্রপার মেট্রিক্স দিয়ে সে জাজ করে ফেলতে যাচ্ছে আমার পিক আওয়ারে চাই আমার ইউজার 1000 বা 1200 হবে, এটা যদি অ্যাচিভ করে ফেলে তখন সে অফ পিক আওয়ারে যেতে পারে যে আচ্ছা হ্যাঁ, এখন আমি অফ পিক আওয়ারে ফোকাস করি। কিন্তু তার যদি পিক আওয়ারে কাস্টমার নাম্বার না মিট করে, সে কিন্তু অফ পিক আওয়ারে লাফালাফি করে কোনো লাভ হবে না। এই জন্যই তার হচ্ছে প্রপার গ্রুপ অফ কাস্টমারকে বা গ্রুপটাকে বা কোহোর্টটাকে আইডেন্টিফাই করতে হবে। এই এক্সপেরিমেন্টাল মাইন্ডসেটটা কিন্তু একটা পিএম এর খুবই দরকার। সো বিজনেস অ্যাকুমেন্টটা কি? বিজনেস অ্যাকুমেন্টটা বলতে পারি যে টু সাম এক্সটেন্ট অথবা কমপ্লিটলি বিজনেস রিলেটেড বা স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিং রিলেটেড। কিরকম? যেখানে লেখা ট্রান্সলেশন ডেটা ইনসাইটস ইনটু বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন। মানে কি? আপনি গ্রাফটা দেখলেন, আপনি শুরুর গ্রাফটাতে আমরা চলে যাই যে 2020 থেকে 2023-এ 100 টাকার ট্রানজাকশন থেকে 2000 টাকার ট্রানজাকশন এসেছে এবং কাস্টমার নাম্বার 47% গ্রো করেছে ইন লাস্ট 1 ইয়ার। আচ্ছা, তার মানে হচ্ছে তার এখানে বিজনেস নাম্বারটা কি? বিজনেস নাম্বার হচ্ছে আমি 4 বছরে 1900 টাকার
যেই গ্রো করেছি 100 থেকে 2000 টাকায় গিয়েছি। সো এই নাম্বারটা আমার কিভাবে আরো বাড়ানো যায়? আমার ভিশন হচ্ছে বাই 2025 লেটস সে 2500 করা। সো 2000 থেকে এটা 2500 টাকা ট্রানজাকশন নিতে হলে আমার কি করতে হবে? এভাবে সে তার চিন্তা করতে হবে। অ্যান্ড আমার যে এখন লেটস সে 47% গ্রো করার কারণে আমার ট্রানজাকশন ভলিউম 2000 এ গিয়েছে। সো কাস্টমার কত নম্বরে গ্রো করলে আমার ট্রানজাকশন ভলিউম 2500 এ যাবে, এই কলটা কিন্তু একটা পিএম এর নিতে হবে। এই ইউনিক ফিচারটা যখন একটা পিএম এর থাকবে, সব পিএম এর এটা থাকে না, সব জায়গায় আবার নেসেসারি হয়ও না। বাট যখন এই ইউনিক ফিচারটা একটা প্রোডাক্ট ম্যানেজারের থাকবে, তখন কিন্তু সে একটা ক্রাউড থেকে নিজেকে সেপারেট করে ফেলতে পারবে। এভাবেই সে হচ্ছে লাইফ টাইম ভ্যালুটা বের করতে পারবে একটা কাস্টমারের। অ্যান্ড এভাবে সে বিজনেস মডেল বা রেভিনিউ মডেলটা কি সেটার এগেনস্টে সে জাজমেন্ট কলগুলি নিতে পারবে। সেভাবে সে স্ট্র্যাটেজিক ভিশনটা আইডেন্টিফাই করতে পারবে যে আচ্ছা 2025-এ আমার 2500-এ যেতে হবে, তাহলেই আমি 2027-এর মধ্যে ব্রেক ইভেন করতে পারবো, বা আমি টার্গেট করতে পারি 2027-এর আগেই 2026-এ আমি ব্রেক ইভেন করে ফেলবো। সো দিস ইজ বিজনেস অ্যাকুমেন্ট। বিজনেস অ্যাকুমেন্টের আন্ডারে আপনার কি কি স্কিল থাকতে পারে? সো স্টোরি টেলিং অ্যান্ড কমিউনিকেশন কি? আপনি যেটা বুঝতে পেরেছেন, সো বিজনেস অ্যাকুমেন্টের কারণে আপনি বুঝতে পেরেছেন যে আমি 2025 এখানে যেতে চাই, 27 এখানে যেতে চাই, 26 এখানে যেতে চাই। এই স্টোরিটাকে ক্রাউডকে বোঝানো, অর্থাৎ আপনার বস অথবা আপনার সুপারভাইজারকে বোঝানো যে ভাই বা বস, আমার এটা করতে হবে, এই প্ল্যানটা করলে আমি 2026 এখানে যেতে পারবো। আপনার ভিজুয়ালাইজেশন স্কিলটা থাকতে হবে যাতে আপনি আপনার স্টোরিটা ইজিলি নাম্বার দিয়ে আপনার সুপারভাইজারকে বোঝাতে পারেন, সো দ্যাট আপনি বিজনেস ডিসিশনগুলি নিতে পারেন, বিজনেস কলগুলি আপনার জন্য নেওয়া ইজিয়ার হয়। এটা এখানে লেখা যে ইফেক্টিভ ডিসিশন নেওয়ার জন্য, বিজনেস ডিসিশন নেওয়ার জন্য আপনার পাওয়ার বিআই বা অন্যান্য ভিজুয়ালাইজেশন যে টুলগুলি আছে সেগুলিতে আপনার সর্ট অফ প্রফিসিয়েন্সি থাকতে হবে যাতে আপনার স্টোরি টেলিংটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে হয় অ্যান্ড আপনি প্রপারলি আপনার নলেজটাকে ট্রান্সফার করতে পারেন আরেকজনের কাছে। সো ডেটা ড্রিভেন ডিসিশন কি বলে, কি স্কিলের কি দরকার ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়ার জন্য? যে ডিজিটাল লিটারেসি, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট, বিজনেস অ্যাকুয়ারমেন্ট অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিং। সো দিজ আর দ্য কি সফট স্কিল অথবা হার্ড স্কিল যেগুলি আপনার যেগুলো আপনার ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হেল্প করবে আপনাকে। তো আজকের এই লেকচারের শেষ পর্যায়ে আমরা যদি সামারাইজ করি যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ফিল্ডে ডেটা কোন জায়গায় আছে। সো যদি টপ লাইনে বলি, টপ লাইনে আমার 7টা ফিচার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি যে প্রোডাক্ট অ্যানালিটিক্সে আমার ডেটা দরকার, কাস্টমার অ্যানালিটিক্সে ডেটা দরকার, অবশ্যই ডেটা দরকার এখানে, কারণ এখানে অ্যানালিটিক্স দিয়ে বোঝা যাচ্ছে যে ডেটা ছাড়া আমি প্রোডাক্ট বা কাস্টমার অ্যানালিটিক্সে কোনো মতামত দিতে পারবো না বা কোনো রোল প্লে করতে পারবো না। সাকসেস ম্যাট্রিক্স, আপনার প্রোডাক্টটা কি সাকসেসফুল বা আপনার ফিচারটা কি সাকসেসফুল নাকি আনসাকসেসফুল, এটা আপনি বুঝবেন কিভাবে? এটার জন্য আপনার ডেটা দরকার, এবং ডেটা ছাড়া এই কলটা আপনি নিতে পারবেন না। এছাড়া আপনার অ্যাজাম্পশন করে নিতে হবে, আপনি অ্যাজাম্পশন করতে চান না, অ্যান্ড অ্যাজাম্পশন ডাজ নট অলওয়েজ রিফ্লেক্ট ইন নাম্বারস। নাম্বার 4 হচ্ছে প্রোডাক্ট ডিজাইন ডিসিশন। সো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা নেটফ্লিক্সের একটা এক্সাম্পল দেখলাম যে তারা ইউআইতে যে চেঞ্জটা করলো, স্কিপ ইন্ট্রো, সো এইসবের ক্ষেত্রেও কিন্তু তারা কাস্টমার ডেটা দেখেছিল। নাম্বার 5 হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। আপনি যদি কোনো নতুন ফিচার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্টের জন্য কিভাবে দরকার? একদম শুরুতেই আমরা দেখলাম যে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কিভাবে বিজনেস বা প্রোডাক্টে ইম্প্যাক্ট পড়তে পারে। অ্যান্ড লাস্টলি রেভিনিউ অ্যান্ড বিজনেস মডেল। প্রোডাক্ট থেকে আমি যে টাকাটা ইনকাম করব বা মনিটাইজেশনটা হবে, সেটা যে ডেটার সাথে রিলেটেড, সেটা কিভাবে রিলেটেড, এটাও আমরা টু সাম এক্সটেন্ট দেখলাম। যদি এক লাইনে একটু এক্সপ্লেন করে যাই, সো শুরুতে হচ্ছে প্রোডাক্ট অ্যানালিটিক্সের জন্য আমার মার্কেট রিসার্চ, অপরচুনিটি আইডেন্টিফিকেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমার হচ্ছে ডেটা দরকার। যে আমি ডেটা থেকে মার্কেট রিসার্চ করে একটা কল নিব যে আমার প্রোডাক্টটা কোন দিকে যাচ্ছে বা কিরকম হচ্ছে। সেম ফর কাস্টমার অ্যানালিটিক্স, যে আমার কি কাস্টমার রিটেইন করবে, আমার কাস্টমার কি পরের মাসে চলে যাবে, বা কাস্টমার আগে 5 টাকা খরচ করতো আমার প্ল্যাটফর্মে, এখন কি 20 টাকা খরচ করে নাকি 2 টাকা খরচ করে, বাড়ছে না কমছে। সাকসেস ম্যাট্রিক্সের জন্য আমরা শুরুতেই দেখলাম যে নর্থ স্টার ম্যাট্রিক্স, অ্যাকুইজিশন রেট, লাইফ টাইম ভ্যালু, এগুলি কিভাবে আমার রোল প্লে করে প্রোডাক্টটা বা ফিচারটা ভালো হচ্ছে না খারাপ, এটা বোঝার জন্য। নাম্বার 4 হচ্ছে যে প্রোডাক্ট ডিজাইন ডিসিশনের ক্ষেত্রে এই যে সিটিআর মানে ক্লিক থ্রু রেট কিভাবে আমার প্রোডাক্ট ডিজাইনিং এ হেল্প করে, বা ইউজার সাজেশন টপ 10 ইন নেটফ্লিক্স বা ইন ইওর রিজিয়ন, এটা কিভাবে আমার ডিজাইন ডিসিশনে হেল্প করে সেটা আমি জানলাম।
So to incorporate customer feedback, user feedback and feature prioritization এর জন্য আমি প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের জন্য ডেটা ইউজ করে থাকি। ভিজুয়ালাইজেশন তো শুরুতেই বললাম। অ্যান্ড লাস্টলি, আপনার কোম্পানিতে বা আপনার প্রোডাক্ট থেকে আপনি যদি রেভিনিউ জেনারেট করতে চান, সেটা কিভাবে করবেন, এই মডেলটা কিন্তু আইডেন্টিফিকেশনে আপনার ভূমিকা থাকতে হবে। ইয়েস, এটা প্রাইসিং টিমের কাজ, এটা হয়তো রেভিনিউ টিমের কাজ, বাট আপনি কিন্তু প্রোডাক্ট ওনার বা প্রোডাক্টটার ম্যানেজার। সো আপনার অবশ্যই এখানে একটা রোল থাকবে। অ্যান্ড ইউ নিড টু বি দেয়ার উইথ প্রপার প্রোডাক্ট ডেটা, যাতে আপনার প্রাইসিংটাকে আপনি হেল্প করতে পারেন। সো এভাবে আমরা বলতে পারি যে ডেটা আমার প্রোডাক্টের বিভিন্ন ডিসিশনে হেল্প করে। আমার সাকসেস নাকি ফেলিয়ার, এটাতে যেমন হেল্প করে, তেমনি আমি কি নতুন ফিচার আনবো, নতুন ফিচার কখন আনবো, কিভাবে আনবো, এটাতেও হেল্প করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি প্রোডাক্টের জন্য যেসব ডিসিশন নিব, সেখানে আমার ডেটা হেল্প করে। সো আই থিঙ্ক অ্যাট দিস পয়েন্ট অফ দ্য ওয়েবিনার আমরা কিছু কোয়েশ্চেন নিতে পারি, যেহেতু আমরা দেখে গেলাম যে আমাদের ডেটা কিভাবে আমাদের ডিসিশন মেকিং হেল্প করে। সো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই থিঙ্ক আমরা নিয়ে নিতে পারি এখন। আর লার্নার্স, আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনারা কাইন্ডলি এক এক করে আপনার কোয়েশ্চেন গুলো করবেন। থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে আমি আসলে মানে ওই ফার্স্টের দিকে জয়েন করতে পারি নাই। তো মানে এই যে ডেটা ড্রিভেন যে ডিসিশন মেকিং, এটার জন্য কি আমার আহ, ব- এই ডেটা অ্যানালিটিক্স তো জানা লাগতেছেই, মানে এটা তো ম্যান্ডেটরি তাহলে ভাইয়া, ঠিক না? আচ্ছা, এইটা আসলে ভাইয়া কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কিরকম ভ্যারি করে, আপনি দেখবেন যে কিছু কোম্পানিতে আপনার হচ্ছে আলাদা ডেটাবেস টিম থাকে, বা আলাদা বিজনেস অ্যানালিস্ট থাকে, আলাদা ডেটা অ্যানালিস্ট থাকে। সো তখন দেখা যায় যে তারাই হচ্ছে আপনাকে রিলেভেন্ট ডেটা দিয়ে সাপোর্ট করে। আপনার হচ্ছে অ্যাজ আ বিজনেস অ্যাকুয়ারমেন্ট বা অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনার হচ্ছে ডিসিশনগুলি তখন নিতে হয়। যেমন আমি যদি কিছু কোম্পানির এক্সাম্পল দিই, বাংলাদেশের কিছু কোম্পানিতে বিজনেস অ্যানালিস্ট অথবা গ্রোথ লিড, তারা যারা থাকে তারা হচ্ছে আপনাকে এই ডিসিশনগুলি নিতে হেল্প করে। আপনি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনি হচ্ছে অন্যান্য সেন্ট্রিক কাজগুলি তখন করেন, আপনার ডেটা এক্সট্র্যাক্ট করতে হয় না। আবার কিছু কিছু স্টার্ট আপে দেখা যায়, যেমন স্টার্ট আপের ক্ষেত্রে আমরা দেখে থাকি সাধারণত যে তাদের এমপ্লয়ের একটা ক্রাঞ্চ থাকে, যে বড় বড় কোম্পানিতে যেমন বিভিন্ন রোলে আলাদা আলাদা করে এমপ্লয়ি থাকে, স্টার্ট আপগুলিতে তেমন একটা থাকে না। সো তখন আপনি যদি অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট অথবা আপনার যদি এসকিউএল নলেজটা অথবা ডেটা অ্যানালিটিক্সের নলেজটা নিয়ে আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যান, আপনি কিন্তু ক্রাউড থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারবেন। অ্যান্ড তখন আপনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, যে আচ্ছা 10 জন অ্যাপ্লাই করেছে, 10 জনের সবাই প্রোডাক্ট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করেছে, বাট আপনি হচ্ছে এসকিউএল বা ডেটা অ্যানালিস্ট নিয়ে, ডেটা অ্যানালাইসিস নিয়ে আপনার নলেজ আছে। সো ইন দ্যাট কেস আপনি হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাবেন। বুঝতে পারছি ভাইয়া। সো আরেকটা এটাই আর কি, যে কমপ্লিটলি হ্যাঁ, নেসেসারি না, বাট ইট হেল্পস। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকটা আমি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আহ, এটা তো পাইথন বেসড অ্যানালিটিক্স শেখার কোনো দরকার নেই, আমার বেসিক যে টুলস গুলা পাওয়ার বিআই এসকিউএল এগুলো শিখলেই তো হবে মনে হচ্ছে। আহ এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে ভাই, এন্ট্রি লেভেলে যদি আমি এই রোলে ঢুকতে চাই, সেক্ষেত্রে স্কোপটা কিরকম? এই দুটো কোশ্চেন ভাই। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা যেটা করলেন ভাই, যে পাইথন নেসেসারি নাকি না, এগেইন ভাই এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কিরকম, এটা আপনি যদি প্রায়োরিটি সেট করেন যে আপনি কোন টাইপের কোম্পানিতে যেতে চাচ্ছেন, অ্যান্ড আপনি যদি ওই টাইপের কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার বা ডেটা অ্যানালিস্টদের জব ডিসক্রিপশনগুলি দেখেন, কথার কথা আপনি লেটস সে বিকাশে জয়েন করতে চান, অ্যান্ড বিকাশে যখন আপনার প্রোডাক্ট ম্যানেজারের জব পোস্টিং হয়, অথবা তাদের লিঙ্কডইন বা অন্যান্য পেজে যদি আপনি রিসেন্ট মোস্ট প্রোডাক্ট ম্যানেজার হায়ারিং পোস্টে যান, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে আগানো উচিত বা কিভাবে আগানো উচিত। বাট আইডিয়ালি যেটা দেখা যায় যে, ধরেন আপনার প্রেফার্ড কোম্পানি যদি কমপ্লিটলি সফটওয়্যার বেস বা কমপ্লিটলি টেকনোলজিক্যাল না হয়, ইন দ্যাট কেস পাইথন নট অলওয়েজ নেসেসারি। পাওয়ার বি আপনাকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিবে, এসকিউএল আপনাকে একটা বড় অ্যাডভান্টেজ দিবে, বাট এই দুইটা স্কিল না থাকলে আপনি যে পিছিয়ে পড়বেন এন্ট্রি লেভেলের জন্য, তা কিন্তু নেসেসারি না। সো এটাই আর কি, যে আপনি এভাবেই স্কিল সেটগুলি যদি নেন, আপনি যদি এভাবে স্কিল সেটগুলি যদি নেন, আপনি এন্ট্রি লেভেলের প্রোডাক্ট ম্যানেজার বা ডেটা অ্যানালিস্ট রোলে আর কি, অ্যানালিস্ট রোল হ্যাক করতে পারবেন। বুঝতে ভাইয়া পারছি। একটা কোশ্চেন ছিল। হ্যালো।
জি ভাইয়া, জুবায়েদ শুনতে মিনার, পাচ্ছি। জি ভাইয়া, জি আপনি একটু কাইন্ডলি পরে অ্যান্সার করিয়েন। এখানে আমাদের প্রিভিয়াসলি আগে থেকে একটু হ্যান্ড রেজ করা আছে। আমি রিকোয়েস্ট করবো মাজাতুল ইসলাম ভাইয়াকে আপনার কোয়েশ্চেনটা করার জন্য। আই অ্যাপোলোজাইজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়া, আচ্ছা, আমার কোশ্চেনটা ওয়ালাইকুম হচ্ছে যে আসসালাম। আমরা যে ডাটা অ্যানালাইসটা করব, যদি একটা স্টার্টআপ কোম্পানিতে আমি এজ এ পিএম হিসেবে জয়েন করি, তাহলে আমার প্রথম কাজটা কি হবে? ফার্স্ট টাইম তো আমি ডাটা পাবো না, কারণ তাদের স্টার্টআপ এখন মাত্র শুরু করছে। এর মধ্যে আমি যদি পিএম হিসেবে জয়েন করি, তাহলে আমার এখানে প্রথম কাজটা কি হবে? আচ্ছা, আহ, শুরুতেই একটা ভুল একটু দূর করে দিই ভাইয়া। ব্যাপারটা এমন না যে আপনি যখন জয়েন করবেন আর এটা স্টার্ট আপ, আপনার কাছে ডেটা থাকবে না। যদি কোনো স্টার্ট আপ থাকে তাদের কাছে কিন্তু এক ধরনের ডেটা অ্যাভেলেবেল, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। কিরকম? তারা কিন্তু প্রচুর পরিমাণে সার্ভে করে, ইউজার পার্সোনা নিয়ে কাজ করে, যাতে তারা যেই মার্কেটে তাদের প্রোডাক্টটা লঞ্চ করছে সেই মার্কেটটা ফিট না কিনা এটা জাজ করতে পারে। কিরকম? আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি খুবই ফ্রিকোয়েন্টলি এক্সাম্পলটা ইউজ, চাল ডাল কিন্তু যখন ঢাকায় লঞ্চ করে তারা কিন্তু অবভিয়াসলি এই অ্যানালাইসিসটা করেছিল, অ্যান্ড তারা যখন এমভিপি লঞ্চ করে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট এমভিপি যখন লঞ্চ করে, তারা কিন্তু ঢাকার প্রমিনেন্ট এলাকাগুলিতে লঞ্চ করেছে। সো তারা এখানে দুইটা ডিসিশন নিয়েছিল বেসড অন দেয়ার রিসার্চ, যে ঢাকার বাইরে লঞ্চ করবে না। ওয়ান, তারা কিন্তু চাইলে রংপুরে লঞ্চ করতে পারতো, কিন্তু রংপুরের মানুষের চাল ডালের মতো সার্ভিসের নেসেসিটি নাই। অ্যান্ড নাম্বার টু হচ্ছে, তারা ঢাকার প্রমিনেন্ট এলাকায় লঞ্চ করেছে, তারা কিন্তু এমন এলাকায় লঞ্চ করেনি চাল ডালের নেসেসিটিটা আছে। মাজাতুল ভাইয়া, আপনার যদি কোয়েশ্চেন শেষ হয়ে থাকে তাহলে আপনি কাইন্ডলি একটু আপনার হ্যান্ডটা লোয়ার করে ফেলবেন। নেক্সটে আমি হচ্ছে ইলন ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। ইলন ভাইয়া, কাইন্ডলি আনমিউট আচ্ছা করে ভাই, আপনার আমি কোয়েশ্চেন। লাস্টের কোশ্চেনটা, মানে লাস্টের কথাগুলো আমি শুনতে পাইনি। যদি আবার মানে চাল ডালের ব্যাপারটা এক্সাম্পল ছিল, ওই জায়গাটা যদি আবার একটু আসি। আমি কি কোশ্চেনটা করবো? আই প্রিজিউম শাকিব ভাইয়ের কোনো নেট প্রবলেম হয়েছে, একটু আমরা পেশেন্টলি কিছুক্ষণের জন্য ওয়েট করি। আই অ্যাপোলোজাইজ। হচ্ছে আমরা এতক্ষণ যা শুনলাম বা যা বুঝলাম সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। তো ডিজিটাল প্রোডাক্ট ছাড়া যে প্রোডাক্ট গুলো আছে সেটার ক্ষেত্রে আমার ডাটা অ্যানালাইসিসটা কি হবে, আর আমরা এতক্ষণ যা শিখলাম সেটার প্রসেসটা কি হবে, এটা অ্যাপ্লাই করব কিভাবে? আচ্ছা, আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা ভাই অনেক বড়, আমি খুবই সামারি করে ছোট করে বলবো। ফার্স্টের কোয়েশ্চেনটা আগে বলি যে ভাই, আমি আজকের লেকচারটা শুরু করে স্লাইড শেয়ার করার আগে শুরুতে যেটা বলেছিলাম যে পার্সোনাল লাইফে কিভাবে ডেটা বা ডেটার থেকে ডিসিশন নেওয়াগুলো ইম্পর্টেন্ট। সো পার্সোনাল লাইফে যেহেতু আপনার ডেটা ড্রিভেন ডিসিশনগুলি ইম্পর্টেন্ট, সো এই স্কিলটা বা এই স্কিল সেটটা, এই ডিসিশন মেকিং কেপেবিলিটি ইউজিং ডেটা, এটা খালি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে নেসেসারি না। এটা ট্যাঞ্জিবল প্রোডাক্ট হতে পারে, আপনার গার্মেন্টসের বিজনেস আছে, হতে পারে আপনার কোনো অনলাইনে আপনি কোনো বিজনেস করেন, এই বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনি ডেটা ড্রিভেন ডিসিশনগুলি নিতে পারেন। সো এটা আপনি কিভাবে নেবেন বা আজকের লেসনটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটাতে যদি চাই, যদি এক্সাম্পলটা থাকে যে লেটসে আপনি হচ্ছে আপনার একটা শোরুম আছে যেখানে হচ্ছে আপনি যেহেতু ঈদের সময় পাঞ্জাবি এবং সালোয়ার কামিজ আপনি সেল করেন। আমি যে শুরুতে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আপনি দেখছেন যে প্রতি বছরেই ঈদের সময় আপনার সেল দ্বিগুণ হয় বা তার থেকেও একটু বেশি হয়ে যায়। সো গত বছর মার্চে আপনি দেখলেন 120টা অর্ডার হয়েছিল আপনার, কিন্তু এপ্রিলে যে সেটা 250টা অর্ডারে চলে গিয়েছে। এই বছরে কিন্তু আপনি মার্চেই দেখবেন যে আপনার 250টা বা ওই স্কেলে সেল হবে, কারণ এই বছর আপনার মার্চে ঈদ। সো আপনি যখন ফেব্রুয়ারি মাসে দাঁড়ায় থাকবেন, আপনার কিন্তু স্টকিংটা ওইভাবেই করতে হবে, আপনার বাজেটিংটা ওইভাবেই করতে হবে যে আচ্ছা ফেব্রুয়ারিতে আছি, মার্চে হচ্ছে আমার আমাকে কি শুনতে পাচ্ছেন? আমার ইন্টারনেট কি আনস্টেবল নাকি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, পারফেক্ট। সো আপনি ফেব্রুয়ারিতে যখন দাঁড়িয়ে থাকবেন, আপনার কিন্তু স্টকিংটা বা আপনার বাজেটটা এভাবেই ম্যানেজ করতে হবে যে আচ্ছা
পরের মাসে আমার ঈদ, ঈদের পরে এটা হবে, ঈদের সময় এটা হবে, ঈদের সময় আমার ডিসকাউন্ট এরকম দিতে হবে, এই ডিসিশনগুলি কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারের ডেটা থেকে নিতে হবে। সো দিস ইজ হাউ নন ডিজিটাল প্রোডাক্টেও কিন্তু আপনি ডিসিশন মেকিং ডিসিশনগুলো আপনি ডেটা ইউজ করে নিতে পারেন। আই থিঙ্ক অ্যান্সারটা পেয়েছেন আর কি। আনিসুল ভাইয়া, আপনার কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে কাইন্ডলি হ্যান্ডটা ডাউন করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সটে আমি সাজিদ কামাল ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। সাজিদ কামাল ভাইয়া, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা আস্ক করবেন। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা ছিল, আমি কারেন্টলি আমার প্রফেশন হচ্ছে গিয়ে ফিজিক্যাল প্রোডাক্ট ম্যানেজার। বেসিক্যালি আমি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি। তো আমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ফিজিক্যাল ট্যাঞ্জিবল প্রোডাক্ট ডেভেলপ করা লাগে। তো লাস্ট কোশ্চেনের সাথে আমার কোশ্চেনটা কিছুটা ট্যাগড আছে, মানে সিমিলারিটি আছে। সেটা হচ্ছে যে আমি যদি ক্যারিয়ার সুইচ করে ডিজিটাল, এখন যেটা চিন্তা করতেছি আর কি, যে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার বা এই টাইপের পিএম, ডিজিটাল পিএম রোলের সুইচ করতে চাইলে, সেক্ষেত্রে লেটস সে বিজনেস অ্যাকুমেন্ট বা কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং এই পার্টটা আমরা অলরেডি মোরলেস প্র্যাকটিস করি। বাট টেক দিক থেকে বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিক থেকে কতটুকু এই রোল দুইটা ওভারল্যাপ করে, আর কি টাইপের নতুন স্কিল সেট ডেভেলপ করা লাগবে টু লাইক প্রপারলি কনভে যে আমার কারেন্ট স্কিল সেট আছে সেটাকে ইউটিলাইজ করে আরো মানে ফার্দার এক্সটেনশন করা। কোশ্চেনটা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার যদি দিতে হয় ভাই, আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে গেলে আমি একটু প্রিভিয়াস একটা টপিকে চলে যাই, যেটা হচ্ছে হোয়াট ইজ প্রোডাক্ট বা হোয়াট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো প্রোডাক্ট বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট আমরা বলতে বুঝি যে তিনটা ভেন ডায়াগ্রামের মিউচুয়াল পয়েন্টটা। তিনটা ভেন ডায়াগ্রাম কি? একটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে বিজনেস বা সেলস, অ্যান্ড একটা হচ্ছে টেকনোলজি। এই তিনটার যে মিউচুয়াল জায়গাটা, যে জায়গাটা এই তিনটা কার্ভই আপনার ওভারল্যাপ করে, এই জায়গাটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো আপনি যেটা বললেন যে আপনি কারেন্টলি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন, অথবা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। সো ইন দ্যাট কেস আপনার জন্য বিজনেস বা সেলস কভার্ড আপ। বিজনেস বা সেলসতে আপনার কোনো চিন্তা নেই, এবং প্রোডাক্ট ম্যানেজার, একজন প্রোডাক্ট ম্যানেজারের বিজনেস রিলেটেড যা যা কাজ করা লাগে এগুলি আপনি অলরেডি কেপেবল টু ডু দিস। সো এখান থেকে আপনি যদি এখন ইউজার এক্সপিরিয়েন্সে যান, তাহলে আমি বলবো যে আপনার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য 50% কভার্ড আপ, যেহেতু আপনি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েও কিছুটা কাজ করেছেন। কীরকম? সো ইউজার এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফর আ ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার, ইউজার এক্সপিরিয়েন্স আমাকে বলে যে ইউজাররা কি চায়, ইউজারদের পেইন পয়েন্টটা কি, এবং ইউজাররা এই প্রবলেমটা কিভাবে সলিউশন দেখতে চায়, এই প্রবলেমের সলিউশন কিভাবে দেখতে চায়, এটাই হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্সের একটা পার্ট। সো বেসিক্যালি ইউজার রিসার্চ বা ইউজারকে বোঝা, আমার টার্গেট কাস্টমার কারা তাদেরকে বোঝাটাই হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। সো যেহেতু আপনি প্রোডাক্ট, ট্যাঞ্জিবল প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, আপনি জানেন বা আপনি বুঝতে পারবেন যে কোনো কোম্পানির জন্য ইউজার কিভাবে আইডেন্টিফাইড হয় এবং সেই আইডেন্টিফাইড ইউজারকে আমি কিভাবে আমার জন্য কাজে লাগাতে পারি, সেই আইডেন্টিফাইড ইউজারকে আমি কিভাবে বেনিফিট দিতে পারি এবং তার থেকে কিভাবে বেনিফিট নিতে পারি। সো এই পার্টটুকু আপনার জন্য কভার্ড আপ। যেই পার্টটা আপনার জন্য কভার্ড আপ না, সেটা হচ্ছে ইউজারকে কিভাবে ডিজিটালি এটা করতে হবে। আপনি ফিজিক্যালি জানেন, কিভাবে ডিজিটালি করতে হবে। সো ডিজিটালি করার জন্য আমার যদি ফার্স্ট অ্যাডভাইস বলেন, সেটা হচ্ছে আর্টিকেল পড়া এবং সাকসেসফুল কোম্পানিজদের কিভাবে তারা রোডম্যাপটা চেঞ্জ করেছে, তাদের সাকসেসটা এনেছে সেটা দেখা। যেমন আজকে একটা এক্সাম্পল দেখলাম যে নেটফ্লিক্স একটা স্কিপ ইন্ট্রো বাটন দিয়ে তারা তাদের সাকসেস এনেছে। সো এরকম কেস স্টাডিগুলি যদি আপনি স্টাডি করেন, কেস স্টাডিগুলি যদি আপনি পড়েন এবং আর্টিকেলগুলি যদি পড়েন, এই সরি এই পার্টটুকু ইজিলি আপনি বুঝে ফেলতে পারবেন, কারণ আপনার ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে নলেজটা আছে। এখন যদি আমি টেকনিক্যাল সাইডে যাই, আমি যেটা দেখি যে বাংলাদেশের আপনি যদি কোর টেকনিক্যাল বা কোর টেকনোলজি রিলেটেড কোম্পানিতে না যেয়ে থাকেন বা জব না করে থাকেন, আপনার টেকনোলজি কমপ্লিটলি দরকার পড়ে না। যেমন ফর এক্সাম্পল আমার রোলে কিন্তু নগদে, আমার রোলে কিন্তু অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আমাকে কিন্তু টেকনিক্যাল কাজে ডিরেক্টলি ইনভলভ হতে হয় না। আমি যদি টেকনিক্যাল কাজের বেসিকটা বুঝি, তাহলে কিন্তু আমি কভার আপ করে ফেলতে পারি। লেটসে আপনি যদি আপনার পছন্দের কোম্পানিতে চলে যান, লেটসে আপনার পছন্দের কোম্পানি
রবি। সো রবিতে যদি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি অনবোর্ড হয়ে থাকেন, ইন দ্যাট কেস আপনি রবির বিজনেসটা কিভাবে কাজ করে অ্যান্ড রবির বিজনেসটা কাজ করার পিছে টেকনোলজি কিভাবে রিলেভেন্ট সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি ওয়ান স্টেপ হেড থাকবেন। অ্যান্ড এটা বোঝার জন্য আপনার পছন্দের কোম্পানিগুলি এনলিস্ট করতে হবে অ্যান্ড তাদের প্রোডাক্ট ম্যানেজারদের জন্য টেকনোলজি কতটুকু রিলেভেন্ট এবং টেকনোলজি কতটুকু দরকার, এটা যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, তাহলে আপনি ইজিলি এই এই ফিল্ডে এগিয়ে যেতে পারবেন। And এটা আইডেন্টিফাই করতে আপনি ইজিলি কোম্পানির ওয়েবসাইটেও দেখতে পারবেন অথবা লিঙ্কডইনেও দেখতে পারবেন। সো আই থিঙ্ক আপনি যদি এই এই প্রসেসটা ফলো করেন, টেকনোলজিকে আমি আপনার আমি কি একটু নন অ্যাড করতে টেকনিক্যাল। পারি? জি, এই শিওর কোশ্চেন শিওর শিওর এই ভাই, শিওর। জায়গাটা একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ড নন টেকনিক্যাল, বিজনেস ব্যাকগ্রাউন্ডের। সো এই কারণেই মানে প্রশ্নটা করা যে লেটস সে এক্স্যাক্টলি কতটুকু ইনডেপথ টেকনিক্যাল পার্টে ঢোকা উচিত বা ঢোকা লাগবে, এন্ড লেটস সে তাতে যে কি মানে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে স্টাডি করা বা অ্যাকচুয়াল কোডিংটা শেখা, সেটা কি ইম্পর্টেন্ট? আচ্ছা, ভাই আমার মতে ফার্স্ট অফ অল কোডিং শেখা একদমই ইম্পর্টেন্ট না, বাট কোডিং যদি আপনি পারেন আপনি বাকি 5 জন থেকে আগে থাকতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি, কতটুকু ইনডেপথ যাওয়া উচিত আমার মতে আপনার কোম্পানি বা আপনি যেই টাইপের কোম্পানিতে যেতে চাচ্ছেন সেই টাইপের কোম্পানির প্রোডাক্টটা কতটুকু টেকনিক্যাল সেন্ট্রিক ওইটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনি কথার কথা বিকাশে যেতে চাচ্ছেন বা রবির এক্সাম্পলেই যাই, রবিতে যেতে যাচ্ছেন, রবির প্রোডাক্ট ম্যানেজারদের কিন্তু কোর টেকনিক্যাল কাজ তেমন একটা করতে হয় না। তাদের আমি যতদূর জানি, আই মাইট বি রং, আমি যতদূর জানি তাদের হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতে হয়। সো আপনার কিন্তু এপিআই লেখার নলেজটা নেসেসারি না। এপিআই ইন্টিগ্রেশনটা কিভাবে হয় সেটা জানতে হবে আপনার। আপনার গেস্টিমেট বা আরসিএ নিয়ে জানতে হবে, আরসি মানে রুট কজ অ্যানালাইসিস নিয়ে জানতে হবে, সেটা আবার নন টেকনিক্যাল হলেও চলবে, টেকনিক্যাল নেসেসারি না। সো এইসব পার্ট যদি আপনি কভার করে ফেলেন তাইলে আপনি গুড টু গো। বাট আপনি যদি মনে করেন অপটিমাইজলি বা এরকম সফটওয়্যার কোম্পানিতে যেতে চান, সেসব সফটওয়্যার কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার হতে চান, ইন দ্যাট কেস আপনার কিন্তু টেকনিক্যাল নলেজটা থাকা লাগবে। কিরকম? আপনার কোডটা দেখে বুঝতে হবে যে আচ্ছা এই কোডটা এখানে ভুল আছে অথবা এই কোডটা অন্যভাবে করা যায় কিনা। আপনার কোড পারতে হবে না, বাট আপনার কোডের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। আপনার টেকনিক্যাল টার্মটা বুঝতে হবে যে একজন ডেভঅপসের একজন আপনাকে একটা টেকনিক্যাল প্রবলেম বললো, সেই টেকনিক্যাল প্রবলেমটা বুঝে আপনার বিজনেস টিমকে বুঝিয়ে দিতে হবে যে আচ্ছা এই প্রবলেমের কারণে আমার 5 দিনে এটা হবে না, আমার 10 দিন লাগবে। সো ডিপেন্ডিং অন দ্য কোম্পানি আপনার কতটুকু ইন ডেপথ টেকনিক্যাল নলেজ থাকতে হবে, এটা ডিপেন্ড করে আর কি। থ্যাংক ইউ। আই থিঙ্ক আপনি অ্যান্সারটা পেয়েছেন। আই রিকোয়েস্ট লার্নার, আপনাদের নেক্সটে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। ইন দ্য মিন টাইম, জুবাইর মিজান ভাইয়া, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? আহ এটা একটু ডিফারেন্ট, মে আই আস্ক? শিওর ভাইয়া। আসলে আমি তো নর্মালি ফেসবুক এডস সার্ভিস দিই, তো মানে আমার ক্লায়েন্টরা মাঝে মধ্যে হ্যাপি না। মানে তাদের নাকি প্রচুর ফেক অর্ডার হয়, মানে ফেক অডিয়েন্সের কাছে, মানে অডিয়েন্সরা যে অর্ডার করে সেটা মানে প্রায় 30% ফেক কাস্টমার। তো আমি কি করতে পারি সেটার জন্য? মানে আমার কি এটা কতটুকু আমার গ্রোথ ফেলবে এটা, সেটাই আমি কি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, তার মানে আপনার যেসব অর্ডারগুলি হয় এগুলি হচ্ছে ফেক অর্ডার হয়। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটা জানতে থার্টি চাচ্ছেন, পার্সেন্ট যাতে ভাইয়া, ফেক থার্টি অর্ডার কম পার্সেন্ট হয়। আচ্ছা, 30% ফেক অর্ডার হয়। সো আচ্ছা, আমি শুরুতে বলে নেই, যেহেতু আহ, এই ফিল্ডে আমার অ্যান্সারটা ভুল হতেও পারে, বাট আমি আমার কমন সেন্স অ্যান্ড আমার বেসিক নলেজ থেকে বলি এখানে কি কি হতে পারে। সো আমার যতদূর নলেজ, যখন কোনো প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন, ডেলিভারির সময় আপনার কি এটা অনলাইন প্রোডাক্ট, আপনি কি ডেলিভারি করে থাকেন থার্ড পার্টির থ্রুতে? জি, ডেলিভারি করা হয়। আচ্ছা, তো তখন দেখা যায় মোস্ট অফ দ্য পোর্টালে, ধরেন ডেলিভারি সার্ভিস কি কি আছে, রেডএক্স বা পাঠাও বা স্টেট ফাস্ট, এসবের সার্ভিসে আপনার পার্টিকুলার কাস্টমারের রেশিও দেখা যায় যে তাদের অর্ডার অ্যাকসেপ্টেড রেশিও কেমন।
এই প্রসেসটা একটু চ্যালেঞ্জিং। আপনার ম্যানুয়ালি একটা কাস্টমারের ফোন নাম্বার বা অ্যাড্রেস নিয়ে চেক করতে হয়, বাট আপনি যদি চেক করেন তাহলে কিন্তু আপনি এই ডেটাটা পাবেন। যেমন আমি একবার দেখেছিলাম যে আমি আমার নাম্বার স্টেট ফার্স্টে দিয়ে দেখেছিলাম যে আমার লাইফ টাইমে 9টা অর্ডার ছিল, আমি 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 8টা অর্ডার অ্যাকসেপ্ট করেছি, একটা অর্ডার আমি রিজেক্ট করে দিয়েছি। সো এই সব ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু জাজ করতে পারেন যে আচ্ছা আমার এই কাস্টমারটা কি রিয়েল অর্ডার দিচ্ছে নাকি ফেক অর্ডার দিচ্ছে। দিস ক্যান বি ওয়ান। অ্যান্ড নাম্বার টু হতে পারে, যেটা অনেক কোম্পানি, আমি অনলাইন অর্ডারের ক্ষেত্রে ফেস করেছি, যে অনেক কোম্পানি যেটা করে যে ডেলিভারি চার্জটা ইন অ্যাডভান্স নিয়ে থাকে। সো আপনি চাইলে আই থিঙ্ক এই প্রসেসটা ফলো করতে পারেন, যে ডেলিভারি চার্জ ইন অ্যাডভান্স নিয়ে তারপর হয়তো ইন দ্যাট কেস আপনার লস হবে না, হয়তো ডেলিভারি যাওয়া এবং ফেরত আসার টাইমটুকু আপনার প্রোডাক্ট আপনার হাতে থাকবে না। সো ফাইন্যান্সিয়াল লস হবে না, বাট টাইমের একটা লস হবে আর কি। আই থিঙ্ক, আমি জানি না অ্যান্সারটা করতে পেরেছি কিনা, বাট আই থিঙ্ক থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই, আমার কোয়েশ্চেনটা ওয়েলকাম। ছিল যে না, আমার এক্সপিরিয়েন্স আছে বিজনেস ডেভেলপমেন্টে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডলিং এ 2 বছরের আর কি। তো এখন যদি আমি এই ফিল্ডে অ্যাসোসিয়েট পজিশনেও যদি আমি ঢুকতে চাই, তো সেই ক্ষেত্রে আমার রোড ম্যাপটা কিরকম হবে, বা আমার এই স্কিল আসলে এক্সপিরিয়েন্স কোনো কাজে দিবে কিনা? আচ্ছা, এই অ্যান্সারটা ভাই কিছুক্ষণ আগে যে অ্যান্সারটা দিলাম এটার সাথে বলতে গেলে 90% রিলেভেন্ট। ওই ভাইয়া ছিলেন ব্র্যান্ড ম্যানেজার, আপনি বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। সো আপনাদের প্রসেসটা সর্ট অফ সেম হবে। আপনাদের যেমন বিজনেস অ্যান্ড সেলস নিয়ে, আপনি প্রোডাক্টের সেলস বা বিজনেস নিয়ে আপনার নলেজটা আছে, আপনার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে 50% to 60% নলেজ আছে। জাস্ট যেই নলেজটা নেই সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের কিভাবে আপনি হচ্ছে ইউজার রিসার্চটা কন্ডাক্ট করবেন, বা ইউজার রিসার্চটা আপনি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন। সো এগুলির জন্য আপনি হচ্ছে রিলেভেন্ট কোম্পানি, বা ইউ হ্যাভ টু টার্গেট টাইপ অফ কোম্পানি বা টাইপ অফ কোম্পানিজ যেগুলিতে আপনি আপনাকে ফিউচারে দেখেন। সো ওই কোম্পানিগুলিকে যদি আইডিয়ালাইজ করে তাদের প্রোডাক্ট ম্যানেজারের জব ডেসক্রিপশনগুলি দেখেন, তাহলে আপনার জন্য কাজ 90% ইজি হয়ে যাবে। ধরেন আপনি যদি এখন বিকাশের প্রোডাক্ট ম্যানেজারের জব ডেসক্রিপশনটা নেন, সেই অনুযায়ী যদি আপনি নিজেকে বিল্ড আপ করতে থাকেন, আপনি যদি সেখানে 9টা জব ডেসক্রিপশনের মধ্যে আপনি 7-8টা নিজের মধ্যে কভার করে ফেলতে পারেন এবং আপনার সিভিতে সেটা রিফ্লেকশন থাকে, অবভিয়াসলি আপনি কিন্তু নিজেকে অন্য ক্যান্ডিডেটদের থেকে একটা অ্যাডভান্টেজের পজিশনে নিয়ে যেতে পারবেন। সো আই থিঙ্ক আপনিও, আপনার জন্য অ্যাডভাইসটা আমার সেমই হবে যে ভাই, এভাবে আপনি যদি প্রসেসটা মেনটেন করেন তাহলে আই থিঙ্ক আপনিও অ্যাসোসিয়েট বা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার রোল হিসেবে নিজেকে রোলে নিজেকে নিয়ে যেতে পারবেন আর কি। আই থিঙ্ক অ্যান্সারটা করতে পেরেছি ভাই। জি ভাইয়া, আপনার কোয়েশ্চেন শেষ হয়ে গেলে আপনি কাইন্ডলি হ্যান্ডটা লোয়ার করবেন। আমি আমি রিকোয়েস্ট করবো লার্নার্সদেরকে, আপনাদের আনমিউট করার পারমিশন দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন গুলো করবেন। আচ্ছা ভাই, এই যে সার্টিফিকেশন গুলা যেমন সিএসপিও, তারপরে পিএমআই, এই এই সার্টিফিকেশন গুলো আসলে কিরকম ভ্যালু অ্যাড করে? আচ্ছা, সিএসপিও, পিএমআই, এগুলি যেগুলি যেসব সার্টিফিকেটলি কাজে লাগে, কারণ হচ্ছে আপনি যদি এগেন এই সার্টিফিকেশন গুলোর ডেটা দেখেন, সিএসপিওর ডেটা যদি আমি বলি, আমি আমি সিএসপিও করেছি, কোর্সটা সার্টিফিকেশনটা করেছি, কোর্সটা করেছি। সো এখানে টানা 2 দিনের একটা ওয়ার্কশপ হয়, অ্যান্ড আপনাকে খুবই রিগোরাসলি প্রোডাক্টের নলেজ দেওয়া হয়, অ্যান্ড প্রোডাক্টের ইনডেপথ বোঝানো হয়, এবং এজিউম করে নেয় আপনার প্রোডাক্ট নিয়ে একটা সার্টেন নলেজ আছে। সো তারা 0 থেকে স্টার্ট করে না, তারা 20 বা 30 থেকে স্টার্ট করে, অ্যান্ড সেখান থেকেই আপনাকে নলেজটা 80 বা 90-তে নিয়ে যাবে। সো এই সার্টিফিকেশনগুলো অবভিয়াসলি আপনাকে বাকি 5 জন থেকে আলাদা করবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি ডেটার কথা বলি, বাংলাদেশে এই সার্টিফিকেশন হোল্ডার বা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফিকেশন হোল্ডারও কিন্তু খুবই লিমিটেড। সো অ্যান্ড যেহেতু এই সার্টিফিকেশনগুলি গ্লোবালি রিনাউন্ড, সো আপনি গ্লোবাল জব পেতেও এই সার্টিফিকেশনগুলি আপনাকে হেল্প করে আর কি। সো দিস ইজ হাউ দিস সার্টিফিকেশন ক্যান হেল্প ইউ। ভাই, আপনারা তো মানে এই রোলে কাজ করতেছেন, আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আপনাদের মানে সার্টিফিকেশন গুলা মানে পাস করা ইজি। বাট আমার আমার যেহেতু আমার সেন্ট্রিক যদি আমি চিন্তা করি,
আমার আসলে এরকম প্রায়র এক্সপিরিয়েন্স নাই প্রোডাক্ট নিয়ে কাজ করার, যেহেতু আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং এ কাজ করছি। তো আমি যদি এই পরীক্ষাটা এখন দিতে চাই, তা আমি কি আসলে সাকসেস হব কিনা, বা মানে কিরকম অপরচুনিটি, মানে চান্সটা কিরকম আসে? আচ্ছা 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 ভাই, সিএসপিও ফার্স্টলি যেটা, সিএসপিও শুরুতে সার্টিফাইড স্ক্রাম প্রোডাক্ট ওনার, পরে হচ্ছে এসিএসপিও অ্যাডভান্সড সার্টিফাইড প্রোডাক্ট ওনার। সো এই দুইটার একটাতেও কোনো এক্সাম নেই। এই দুটো হচ্ছে 2 দিনের টানা একটা ওয়ার্কশপ, 2 দিনের অলমোস্ট 18 ঘন্টার মতো একটা সার্টিফিকেশন ওয়ার্কশপ, অ্যান্ড লাস্টলি আপনার অ্যাজ আ টিম আপনি আপনাকে হচ্ছে প্রেজেন্ট করতে হয় আপনার লার্নিং, অ্যান্ড আপনার একটা টাস্ক দেওয়া হয় ওভার দ্য টাইম, ওই টাস্ক প্রেজেন্ট করতে হয়। সো আমার সাজেশন যেটা হবে যে ভাই, যদি প্রফেশনাল অথবা প্রোডাক্ট নিয়ে নলেজ না থাকে, এটা শুরু করলে আপনি শুরুতে একটু প্যানিক আটকে যেতে পারেন। কারণ যেটা বললাম যে ওরা 0 থেকে স্টার্ট করেন, ওরা 20 বা 30 থেকে স্টার্ট করে, এজিউম করে নেয় যে আপনার কিছু প্রাইমারি নলেজ আছে প্রোডাক্ট নিয়ে। আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে সার্টিফিকেশনগুলি নিয়েও নিতে পারবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি কতটুকু নলেজ নিয়ে বাসায় যাচ্ছেন বা নলেজ নিয়ে আপনি ফেরত আসছেন, এটা কিন্তু ম্যাটার করে। সো আমি ইনিশিয়ালি সাজেস্ট করবো না করার জন্য, ইনিশিয়ালি সাজেস্ট করবো যে একটা সার্টেন নলেজ হয়ে গেলে তারপর আর কি এই সার্টিফিকেশনগুলি করার জন্য। থ্যাংকস এ লট ভাইয়া। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে জি আমাদের জি। অনেক সময় দেখা যায় যে প্রাইমারি রিসার্চ যেগুলো, ইউজার রিসার্চ অথবা মানে ফার্স্ট হ্যান্ড যে রিসার্চ গুলা, এগুলো না করে মাঝে মাঝে সেকেন্ডারি মার্কেটের যে রিসার্চ গুলা এগুলো করা লাগে। সো এই জায়গাগুলোর বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, সে ফর এক্সাম্পল ট্যাম স্যামসং, এই জিনিসগুলো মাঝে মাঝে ডিফাইন করা লাগে, আন্ডারস্ট্যান্ড করা লাগে। এই জিনিসগুলো আসলে বাংলাদেশে কোন কোন জায়গাগুলোতে আপনি আসলে ফোকাস করেন, বা কোন কোন ওয়েবসাইট অথবা রিসোর্স গুলো অ্যাকচুয়ালি খুব হেল্প করে এই সেকেন্ডারি মার্কেট রিসার্চ করার জন্য আপনাকে? আচ্ছা, আহ, ভাইয়া এইটা হচ্ছে আবার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কোম্পানি টু কোম্পানি বলতে কি, স্টার্ট আপে এটা একরকম কাজ করে, আবার বড় বড় কোম্পানিতে একরকম কাজ করে। যেমন আমি যদি বড় কোম্পানি, লেটস সে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বা বিকাশ নগদ, বা কোনো কোনো ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এসব বড় কোম্পানির কথা বলি যেগুলি রিনাউন্ড কোম্পানি, সেগুলোতে ডেটা কালেকশন কিন্তু দুইভাবে হয়ে থাকে। হ্যাঁ, ওয়ান হচ্ছে তাদের ব্যাক এন্ডের ডেটা, অবভিয়াসলি ডেটাবেস থেকে দেখতেই পাচ্ছে যে কিরকম ট্রানজাকশন হচ্ছে বা কিরকম সেল হচ্ছে, কিরকম কাস্টমার আসছে বা চলে যাচ্ছে। সেকেন্ডলি তারা যেটা করে, তাদের হয়তো ডেডিকেটেড রিসার্চ টিম থাকে, যে রিসার্চ টিমগুলি ডেটা কালেক্ট করে, অথবা তারা হচ্ছে অন্য কোনো থার্ড পার্টির থ্রুতে, যেমন নেলসন বাংলাদেশ আছে, কান্তার আছে, ইনসাইড মেট্রিক্স আছে, এসব রিসার্চ কোম্পানি থেকে তারা হচ্ছে ডেটা কালেক্ট করে। সো এসব রিসার্চ কোম্পানিকে তারা অনবোর্ড করে, রিসার্চ কোম্পানিকে অনবোর্ড করে, তারপর হচ্ছে তারা তাদেরকে সেট অফ গাইডলাইন্স বা কোশ্চেনিয়ার দিয়ে দেয় যাতে ডেটাগুলি কালেক্ট করে। অ্যান্ড এইসব কোম্পানির বিভিন্ন টাইপের রিসার্চ তারা করে থাকে, মানে এই থার্ড পার্টির কোম্পানিগুলো, বেসড অন ইয়োর নিড। কিরকম আপনার যদি ব্র্যান্ড নিয়ে নলেজ লাগে, আপনার একরকম রিসার্চ হবে। আপনার যদি মার্কেট ফিট নিয়ে নলেজ লাগে, আপনার একরকম রিসার্চ হবে। আপনার যদি এরকম আর কি বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন কোর নলেজ নিয়ে, আপনার বিভিন্ন কোর্স সাইট নিয়ে আপনার আলাদা আলাদা রিসার্চ হয়ে থাকে। সো আমি যেগুলো সাজেস্ট করব, বা আমি যেটা, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যে বড় বড় কোম্পানির ক্ষেত্রে আপনার কিন্তু ওয়েবসাইটটার থেকে আপনার নিজের ব্যাকএন্ডের ডেটা, এবং আপনার যদি নিজস্ব টিম থাকে, রিসার্চ টিম, তাদের ডেটা বা থার্ড পার্টি ডেটাটা আরো বেশি ইফেক্টিভ অ্যান্ড আরো বেশি এফিশিয়েন্টলি আপনাকে নলেজটা দিবে, রাদার দেন ওয়েবসাইটস অথবা যেগুলি অনলাইন অ্যাভেলেবল মেটেরিয়ালস। আচ্ছা ভাই, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, সে ফর এক্সাম্পল আমি যদি একটা স্ট্র্যাটেজি ডক প্রিপেয়ার করতে যাই, এই সময় আমার কিছু কিছু ডেটা দরকার আমার একটা হাইপোথিসিসকে ভ্যালিডেট করার জন্য। তো ইন দ্যাট কেস আমার যদি রেডিমেড ডেটার দরকার হয়, ইন দ্যাট কেস আমি আসলে কোন রিসোর্সগুলোতে বাংলাদেশের পার্সপেক্টিভে গেলে আমার জন্য বেটার হবে, মানে ইন জেনারেল যদি বলতে পারেন, বা আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো থেকে গ্যাদার করে থাকেন কোনো ডেটা। আপনি হাইপোথিসিসটা যেটা করবেন, এটা কি কোনো স্টার্টআপের জন্য নাকি কোনো এস্টাবলিশড অর্গানাইজেশনের জন্য? ধরেন একটা স্ট্যাবলিশ অর্গানাইজেশনের জন্য, কিন্তু একটা নতুন আইডিয়া আমি ভ্যালিডেট করতে চাচ্ছি কোন একটা মার্কেটের জন্য, যেটার জন্য আচ্ছা 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 ইনিশিয়ালি আচ্ছা, একটা। পারফেক্ট পারফেক্ট, আন্ডারস্টুড। আচ্ছা, আমি যদি বুঝে থাকি, আমি কোশ্চেনটা অ্যান্সার করার আগে আরেকটু ক্লারিফিকেশন নিয়ে নিই। ধরেন কথার কথা, আমি নগদে এখন হচ্ছে আমার ডেস্কো বিল পেমেন্ট নাই। সো ডেস্কো বিল পেমেন্টের এই সার্ভিসটা আমি আনবো, বা এই প্রোডাক্টটা বা এই ফিচারটা আমি আনবো, অ্যান্ড এটা আমার জন্য লেটস সে অন্যান্য বিল পেমেন্ট থেকে এক্সপেন্সিভ। তো এই এক্সপেন্সটা ক্লেম করেও
আমার কি এই সার্ভিসটা নেওয়া উচিত নাকি না, এটা এটা এই কলটা নেওয়ার জন্য, এই স্ট্র্যাটেজিটা প্লেস করার জন্য কি এরকম কি একটা সিনারিও বলছেন? আম, আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই আর একটু ক্ল্যারিফাই করার জন্য, সে ফর এক্সাম্পল জি আমি যে অর্গানাইজেশনে আছি ওরা একটা মার্কেট এক্সপেনশনের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবে। সো এটার জন্য আমি চাচ্ছি যে আমি তো ইউজার রিসার্চ করব, কিন্তু এটার প্রিডিফাইন্ড কোনো রিসার্চ আছে কিনা বা ডেটা কোনো আছে কিনা, স্ট্যাটিস্টিক্স, যে এটা অ্যাকচুয়ালি কাজ করবে কিনা। সেকেন্ডারি মার্কেটে কেউ হয়তো অলরেডি রিসার্চ করে রাখছে, তো এই ডেটাটা কোন কোন সোর্স থেকে যদি আমি পাইতে পারি, যেটা আমাকে এই জিনিসটাকে হেল্প করবে ইনিশিয়ালি এটাকে একটা পুশ দেওয়ার জন্য। আচ্ছা, আহ, ভাই এখানে আমার যেটা সাজেশন যে অলরেডি এক্সিস্টিং ডেটা এখন ইউজ না করার জন্য, আমি জানি না আপনার ইন্ডাস্ট্রিতে, বাট আমার সাজেশন থাকবে এই এক্সিস্টিং ডেটা ইউজ না করার জন্য যেই প্ল্যাটফর্মে হোক। কারণ হচ্ছে বাংলাদেশের এখনকার কারেন্ট সিনারিও, কারেন্ট মার্কেট বলেন বা বিজনেস সিনারিও অন্যান্য 5-10 বছর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ বাংলাদেশ রিসেন্টলি একটা কি বলবো রেভলিউশন বলতে পারেন, রেভলিউশনের মধ্যে দিয়ে গিয়েছে। অ্যান্ড আপনি যদি আমি যদি আপনাকে একটা কারেন্ট কনটেক্সট দিই, যে এই বছর ঈদের সেলস কিন্তু অন্যান্য সব বছরের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে কারেন্টলিও কিন্তু গত বছরেও ইলিনে পাঞ্জাবি ছিল, এই বছরও ইলিনে পাঞ্জাবি আছে, বাট গত বছরের ক্রাউড আর এই বছরের ক্রাউড কমপ্লিটলি ডিফারেন্ট। সেম গোজ ফর, আমি যদি এমএফএস মার্কেটের কথা বলি সেম, আমি যদি টেলিকম মার্কেটের কথা বলি, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ডেটা দেখেন, আপনি যদি গ্রামীণ ফোনের গত মাস বা গত রিসেন্ট মোস্ট যেই সেলস ডেটা আছে বা রেভিনিউ ডেটা আছে সেটা যদি দেখেন, দেখবেন গ্রাফগুলি কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যান্ড অন্য কোনো বছর বা অন্য কোনো মাসের থেকে, মাস তো না, অন্য কোনো বছর থেকে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যান্ড এটা এক্সিস্টিং ডেটা দিয়ে যদি আপনি পোর্ট্রে করতে চান আপনার নতুন বিজনেসটা, এটাকে আপনার একটু কি বল, একটু না, টু সাম এক্সটেন্ট আপনার প্রপার অ্যান্সারটা দিবেন আপনাকে। সো আমার সাজেশন থাকবে যে ভাই আপনার কারেন্ট ইউজার যারা আছে তাদের থেকে ডেটাটা কালেক্ট করা। যদি কারেন্ট ইউজারের ডেটাতে আপনি স্যাটিসফাইড না হয়ে থাকেন, আমি বলবো অন গ্রাউন্ডে যে এই রিসার্চটা করা। তাহলে আপনি একদম স্ট্যাবলিশড অ্যান্ড স্ট্রং ডেটা পাবেন। হ্যাঁ, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে এই বাজেটটা থাকে না, অথবা কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাডভান্টেজটা তাদের থাকে না, যে এক্সিস্টিং ডেটা বা মাঠে যে র ডেটা কালেক্ট করার। সো তারা হচ্ছে এভেলেবেল ডেটাটা নিতে চায়, বাট ইন দ্যাট কেস আমি বলবো যে আপনার প্রপার অ্যান্সারটা পাবেন না। এই জন্য আমি আর কি ওই রিলেটেড সাজেশনটা দিতে চাচ্ছি না আর কি একদমই। ওকে ভাই, গট ইট। ইলন ভাই, থ্যাংক ইফ ইউ। ইউ আর ডান উইথ ইউর কোয়েশ্চেন, আমি এখন রিকোয়েস্ট করবো এমডি পাবেল ভাইকে কোয়েশ্চেন করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এতক্ষণ যাবৎ এটাই অনুধাবন করতে পারলাম যে আমি মনে হয় সবার থেকে ছোট, কারণ আমার প্রায় 17 বছর, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। আমার লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 এর পর্যন্ত এনএসডি এর সার্টিফিকেট আছে, যেটা সরকার অনুমোদিত। কিন্তু আমি পরপর 2 থেকে 3টা বিজনেসকে স্কেল আপ করাইছি সফলভাবে, মোটামুটি সফলই বলা চলে। এখন আমার তো অনেক ডাটা ড্রিভেন যে অ্যাকশন গুলো নেওয়া আছে, অলরেডি জিটিএম আছে, গুগল অ্যানালিটিক্স আছে। এগুলো একটা কাস্টমারের বিহেভিয়ার কি করে, কি অ্যাকশন গুলা নেই, কোন পার্ট থেকে অ্যাকশন গুলা অফ হয়ে যায়, অর্থাৎ কোন জায়গা থেকে সে আউট হয়ে যাচ্ছে ওয়েবসাইট থেকে, এগুলো অলরেডি আমার নখদর্পণে আছে। এখন আমি যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ারে, এখন তো অনেক নিম্ন পর্যায়ে আছি। এখন কোন পর্যায়ে গেলে, অর্থাৎ শিক্ষাগত লেভেলটা কোন জায়গায় গেলে আমি একটি ভালো, এই যে ভালো একটি কোম্পানিতে ভালো একটি পোস্টে আবেদন করতে পারবো, বা কোন পোস্টে আবেদন করলে আমার জন্য বেটার, এটা যদি আপনি আমাকে একটু ছোট ভাই হিসেবে একটু সাজেস্ট করেন আর কি। আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল ভাই। ভাই আপনার জন্য আমি যেটা বলবো যে বাংলাদেশে একটা খুবই বাজে প্র্যাকটিস আছে, যে বিভিন্ন কোম্পানি যে কোনো পজিশনে হায়ার করার সময় একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে 4 বছরের একটা ডিগ্রি সার্টিফিকেশন লাগবে টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট। তার মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি কমপ্লিট হতে হবে যাতে আপনি ওই কোম্পানিতে বা মোস্ট অফ দ্য বাংলাদেশি কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এটার কম্প্যারিজনে আমি যদি যেসব রিমোট জব আছে সেগুলির কথা বলি, 30 to 40% অফ দ্য রিমোট জব সিক যাতে আপনার একটা
আন্ডার গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকে। এছাড়া বাকি 50-60% কোম্পানিজ তারা চায় না। আমার আমার দেখা মতে তারা চায় না যে আপনার সার্টিফিকেশন থাকুক। সো আপনি ওই 50% অফ দ্য অর্গানাইজেশনে টার্গেট করতে পারেন যারা হচ্ছে রিমোট জব অফার করে প্রোডাক্ট ম্যানেজারদেরকে বাংলাদেশে, অ্যান্ড তারা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটিতে পড়ে নেই এমন স্টুডেন্ট তারা অ্যালাউ করে। দিস ইজ ওয়ান। অ্যান্ড নাম্বার টু, আমি বলবো আপনাকে আপনার হচ্ছে অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার সব নলেজই খাপছাড়া ভাবে আছে, মানে বিভিন্ন জায়গায় প্লেস করা। সো আপনার জন্য যেটা নেসেসারি যে প্রোডাক্ট থিঙ্কিং অ্যান্ড হাউ টু থিঙ্ক লাইক আ প্রোডাক্ট ম্যানেজার, এই নলেজটা আপনাকে শার্প করতে হবে সো দ্যাট আপনি যে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো নলেজগুলি আছে এগুলিকে একটা খোলসে নিয়ে আসতে পারেন আর নিজেকে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে এস্টাবলিশ করতে পারেন। সো আমার জন্য আপনার সাজেশন যেটা হবে যে লুক ফর কোম্পানিজ অ্যাব্রড যারা রিমোট জব অফার করে বাংলাদেশি প্রোডাক্ট ম্যানেজারদেরকে। নাম্বার টু হচ্ছে এরকম লার্নিং নেন যাতে আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে চিন্তা করা শুরু করতে পারেন। অ্যান্ড এটাতে আপনাকে হেল্প করতে পারে কিছু বই থাকতে পারে, আপনি গুগল সার্চ করলে পাবেন, যেমন লিন স্টার্টআপ আছে, লিন প্রোডাক্ট ম্যানেজার আছে, এই দুইটা বই আপনি পড়তে পারেন। এছাড়া অন্যান্য যেসব মনে করেন ইউটিউব কিছু ভিডিও দেখতে পারেন বা কিছু কোর্স করতে পারেন যেগুলি আপনাকে প্রোডাক্ট ম্যানেজারের হাউ টু থিঙ্ক লাইক আ প্রোডাক্ট ম্যানেজার এই জিনিসটা আপনাকে শার্প করে দিবে। আপনার নলেজগুলি কিন্তু আছে, আপনার স্কিল সেটগুলি আছে, বাট চিন্তা ভাবনাটা ওরকম করতে হবে, তাহলে আপনি গুড টু গো। ধন্যবাদ ভাই। আমি আপনার পাশাপাশি আপওয়ার্কের টপ রেটেড সেলার একসময় ছিলাম, বাট এখন হয়তো যে কোনো একটি টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। আর আরেকটা বিষয়, এখানে আমার যে ওদের যে রিকোয়ারমেন্ট গুলা, যে কিছু যে শিক্ষাগত যোগ্যতাটা, এখান থেকে আমি মনে করি যে একটু পিছিয়ে আছি। মানে এখান থেকেই পিছিয়ে আছি, নয়তো টেকনিক্যাল যে সলিউশন গুলা এগুলো আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ দিতে পারবো এই যে ডিজিটাল মার্কেটার হিসেবে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, বাট ওই যে আমি যেটা বললাম যে আপনি যদি ওইভাবে আগান তাহলে শিক্ষাগত যোগ্যতা যেটাকে আপনি কম বলতেছেন এটা ম্যাটার করবে না। আপনি ওই প্রসেসটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি ভেরি সুন অ্যাব্রোড কোম্পানিজ অ্যাব্রোড দ্যাট আর অফারিং জবস ইন বাংলাদেশ, রিমোট জবস, ওগুলি আপনি এইজ করতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। জুবাইর মিজান ভাইয়া, আপনার কোয়েশ্চেন যদি থেকে থাকে কাইন্ডলি করবেন। আপু করবো, আমি তো অলরেডি 2টা কোয়েশ্চেন করে ফেলছি, সময় হবে কিনা? আচ্ছা, শাকিব ভাইয়া পারমিশন থাকলে we can take another question. জি শাকিব ভাই যদি পারমিশন জি দেন শিওর তাহলে ভাইয়া, করবো। তাহলে আমরা আজকে লাস্ট কোশ্চেনটা নিয়ে নিই, তাহলে সমস্যা আমরা নেই, লাস্ট লাস্ট কোয়েশ্চেন কোশ্চেনটা নিয়ে নিতে পারি আমরা। ওকে ভাই, এটা একটা আমার রিয়েল লাইফ কিছু কাজ ছিল। একটা ইউএস এর প্রায় 3 মাস কাজ করছি। $1000 আমি খরচ করছিলাম। এটা হচ্ছে ইউএস এর বাচ্চাদের যে কিডস এর যে জন্য কিন্ডারগার্টেন ইবুক গুলা, এগুলো নিয়ে কাজ করছি। এবার 3 মাস কাজ করার পরে আমি কোনো সেল পাইলাম না, কিচ্ছু করলাম না। পরে আমার বায়ার ক্যান্সেল করে দিল। এটা আমার জন্য খুব হতাশ ছিল। আমার ভুলগুলা কি কি ছিল মূলত, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া, বাট আমার মনে হয় কোশ্চেনটা একটু ডিজিটাল মার্কেটিং সেন্ট্রিক রাদার দেন প্রোডাক্ট হ্যাঁ, ম্যানেজমেন্ট। আমি মানে স্টার্টআপ আসলে ছিল, এই স্টার্টআপ ছিল। সেন্ট্রিক নলেজটাতে আমার বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, বাট যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড নলেজটা একটু কম অ্যান্ড এই ওয়েবিনারটাও ডিজিটাল মার্কেটিং রিলেটেড না, সো আই থিঙ্ক এখানে আমি অ্যান্সার করলে ভুল অ্যান্সার করার চান্সেস সবচেয়ে বেশি। সো আই থিঙ্ক এই অ্যাডভাইসটা আমি না দিলে আই থিঙ্ক বেটার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা তাহলে এখন এন্ড করতে পারি। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যদি একটু বলি আমাদের ক্যারিয়ার পাথটা ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাথ, এটা হচ্ছে কারেন্টলি প্রাইসটা 6000 টাকা। এটার মধ্যে আপনার প্রি রেকর্ডেড ক্লাসেস, লাইভ ক্লাসেস এবং ডেইলি সাপোর্ট সেশন গুলো পাচ্ছেনই। সাপোর্ট সেশন গুলোতে আপনারা আপনাদের যে কোনো প্রবলেমের সলিউশন পাবেন কোর্স রিলেটেড, এবং তাছাড়াও আপনাদেরকে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও আপনাদের থাকে। আমি হচ্ছে আজকের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য একটি
গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন। এবং তাছাড়াও আমি একটু আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমাদের কোর্স একটু ডিসকাউন্ট চান বা আমাদের কোর্সে আর কিছু নিয়ে আপনাদের কোনো কিউরিজ থাকে, তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। কাইন্ডলি নাম্বারটাতে আপনি যদি যোগাযোগ করে থাকেন, তাহলে ভাইয়া উনি আমার সাথে মাঝে ছিলেন এবং আপনাদের সাথে কিছু কথাও বলেছেন। ওনার সাথে যোগাযোগ করলে আপনারা ডেফিনেটলি হেল্প পাবেন। আমার তরফ থেকে এতটুকুই ভাইয়া। আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। শিওর শিওর আপু, আমরা আই থিঙ্ক এন্ড করতে পারি। এই তো, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আজকে এত রাত করে ওয়েবিনারে জয়েন করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু অল দি লার্নার, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু শাকিব ভাইয়া, অবভিয়াসলি এত ইনসাইটফুল একটা সেশন নিয়েছেন, তাও রোজার মাসে এরকম বিজি ডেজ এর মধ্যে। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এন্ড থ্যাংক ইউ এগেন। আল্লাহ হাফেজ শাকিব ভাইয়া।